নমুনা কোশ্চেন এনডিসি সেন্টার এক্সাম আছে আর কয়েকদিন পরে। আর ফিজিক্স পরীক্ষা নিয়ে তোমরা সবাই টেনশনে থাকো, কারণ তোমরা জানো যে আমাদের শ্রদ্ধেয় টিচাররা খুব সুন্দর সুন্দর ফিজিক্স কোশ্চেন করেন। মাঝে মধ্যে ফিজিক্স কোশ্চেন আমি নিজেও পারি না। তো এবার আমি হচ্ছে যে আমরা তিনজন মিলে তোমাদের জন্য আসলে এনডিসি সেন্টার এক্সামের আগে কিছু নমুনা প্রশ্ন, যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে কনসেপচুয়ালি তোমাদেরকে অনেক এনরিচ করবে, এবং এই কোশ্চেনগুলো করলে তোমরা ওই টাইপের বা ওই অধ্যায়ের সকল টাইপের কোয়েশ্চেন তোমাদের করা হয়ে যাবে। সেরকম আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে আসছি তোমাদের জন্য। এই ভিডিওটা দেখতে পারো যদি তোমাদের পড়া শেষ হয়ে যায়, বা অ্যাটলিস্ট স্লাইডটাও হচ্ছে যে তুমি ডাউনলোড করে সলভ করতে পারো নিজে নিজে। একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে, একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। আর তোমাদের জন্য বিজয় আছে, বিজয় আমাদের নব্য বুয়েটিয়ান, তার সাথে রনি ভাই তো আছেনই, আর আমিও আছি। আমি আসলে এগুলো পারি না, এগুলো বিজয় পারে। বিজয় সলভ করে দিবে। আমি বিজয়কে এতদিন ধরে তৈরি করছি, তাই বিজয়ের কাঁধের উপর ছেড়ে দিয়ে চলে যাব। গোপন কথা তো আর জানি সেটাই তো। বিজয়, তাহলে আমি কিছু একটা গল্প শুরু করে তোমার হাতে ছেড়ে দিচ্ছি। তুমি আজকে পোলাপানের একটু পরীক্ষার আগ মুহূর্তে একটা বুস্ট আপ দিয়ে দিও, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন মনে হয় বিজয় কয়েকবার আসছে না, রিসেন্টলি আপনি 2-3 বছর ধরে খেয়াল করবেন যে রোলিংটা অ্যাড করা হচ্ছে। হ্যাঁ, বারবার হচ্ছে। তো আমরা এই প্রশ্নটা যদি একটু খেয়াল করি, আমরা জানতে চাচ্ছিলাম এখানে যদি পিওর রোলিং হয়, তাহলে এখন প্রশ্ন হচ্ছে পিওর রোলিংটা কোনটা? এই যে একটা কন্ট্যাক্ট সারফেস তৈরি হয়েছে না, এই কন্ট্যাক্ট সারফেস কিন্তু একটা বিন্দু। তাই প্রত্যেকটা মোমেন্টে যদি এই কন্ট্যাক্ট সারফেসটা একটা পয়েন্টই থাকে, তাহলে এইটাকে আমরা বলতে পারবো পিওর রোলিং। সে স্লিপ করবে না কোনোভাবে, এইভাবে গড়ানোর সময় কোনোভাবে স্লিপ করবে না। এই সিচুয়েশনটাকে বলা হয় হচ্ছে পিওর রোলিং। তো এই পিওর রোলিংয়ের ক্ষেত্রে ফ্রিকশনাল কোএফিসিয়েন্টটা এই সারফেসে কত হবে, এইটা আমরা একটু জানতে চাই। যদি এই অবজেক্টটার পিওর রোলিং হয়, তাহলে এই সারফেসে তার ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট কত বা ঘর্ষণ গুণাঙ্ক কত, এটা আমরা জানতে চাই। তো এটার জন্য খুবই ছোট্ট ছোট্ট কিছু কাজ আমরা একটু করে নিতে পারি। যেমন এই বস্তুটার যেহেতু ভর আছে, তাহলে পৃথিবী তাকে খুব আদর করে পৃথিবীর কেন্দ্রের দিকে টানবে, এটা আমরা সবাই জানি, যেটাকে বস্তুর ওজন বল বলে আমরা ডাকি। ঠিক একই সাথে আমরা অবশ্যই বলতে পারি যে এই সারফেসটা তার সাথে পারপেন্ডিকুলারলি এইভাবে তার উপর একটা নর্মাল ফোর্স বা অভিলম্ব প্রতিক্রিয়া বল দিবে, এটা একদম খুবই স্বাভাবিক কথা। এখন আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবি, তাহলে এই দুইটা বলের একটু গল্প করতে চাই। এটা এমজি, যেটা ওই কেন্দ্র দিয়ে কাজ করছে। এই যে দেখেন, এটা নর্মাল ফোর্স এফএন, যেটা ওই কেন্দ্র দিয়ে কাজ করছে। তাহলে প্রশ্ন হলো, এরা তো কোনো টর্ক তৈরি করে না, এরা তো কোনো রকমভাবে কারো রোটেশনাল টেন্ডেন্সি জেনারেট করে না। ওই কেন্দ্রের সাপেক্ষে দুইটা বলেরই টর্ক কত? 0। টর্ক যদি 0 হয়, তাহলে এটার কি কোনো রোটেশন তৈরি করার কথা? রোটেশন তো তৈরি করার কথা না। তাহলে রোটেশন তৈরি হয় কিভাবে? তাহলে এইটা নিয়ে একটু কথা বলা যেতে পারে। তাহলে এটার রোটেশন তৈরি করার ওয়ে যদি দেখতে চাই, তাহলে এটা যখন এই কন্ট্যাক্ট সারফেসটা এইদিকে সরতে চায়, তখন এইটার অপোজিটে আমাদের একটা ফ্রিকশনাল ফোর্স ডেভেলপ করে। আমরা যদি সেই ফ্রিকশনাল ফোর্সের গল্পটা বলি, এই হচ্ছে আমাদের সেই ফ্রিকশনাল ফোর্স, যে ফোর্সটা এইখানে কাজ করছে। এই ফ্রিকশনাল ফোর্সটা কি সেন্টার দিয়ে কাজ করছে? ডেফিনেটলি না। তাহলে সেন্টার থেকে দেখেন একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে আমাদের এই ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে। এই যে ডিস্টেন্সটা মেনটেন করে এই ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে। তাহলে এই ফ্রিকশনাল ফোর্সের জন্য এটার অবশ্যই একটা টর্ক হওয়া উচিত। এই টর্কের কারণে তখন এই অবজেক্টটার আমরা দেখতে পাবো তার রোটেশন জেনারেট করে। তাহলে এই রোটেশনের ইম্প্যাক্ট যদি আমরা এখন একটু দেখতে চাই, তাহলে আসেন দেখি আমরা একটু গল্পগুজব করি। যদি বস্তুটা এই পাশে সরতেই থাকে, তাহলে এই ফ্রিকশনের তাণ্ডব লীলাগুলো নিয়ে আমরা একটু সামনে নামি। এমজির এদিকে একটা কম্পোনেন্ট পাবো, এটা আমরা সবাই জানি। এমজির এদিকে আমরা একটা কম্পোনেন্ট পাবো, এটা আমরা সবাই জানি। তাহলে এইটা থেটা হলে এই অ্যাঙ্গেলটা থেটা হবে, আর এইটা যদি থেটা হয় তাহলে এইটা হবে এমজি কস থেটা, আর এইটা হবে এমজি সাইন থেটা। তো আমরা যদি এই অবজেক্টের লিনিয়ার এক্সিলারেশন বা রৈখিক ত্বরণ নিয়ে কথা বলতে চাই, লিনিয়ার এক্সিলারেশন বা রৈখিক ত্বরণ নিয়ে কথা বলতে চাই, যেটা এই দিকে কাজ করে, এই লিনিয়ার এক্সিলারেশনটা কেন তৈরি হবে এটা মনে হয় খুব সহজে বোঝা যাচ্ছে। এমজি সাইন থেটা মাইনাস এফএফ, এইটা আপনাকে তৈরি করে দিবে সেই লিনিয়ার এক্সিলারেশন তৈরির সেই এম এ। তার মানে আমরা এইখানে আপনার সাথে গল্প বলতে পারবো, আপনি যে এম এ নামের কথাটা বলবেন সেটা হচ্ছে এমজি সাইন থেটা মাইনাস এফ এফ।
যে ফ্রিকশনাল ফোর্সের কথা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই যে ফ্রিকশনাল ফোর্সের গল্পটা আপনি দেখলেন, এটার জন্য তো রোটেশন তৈরি হবে। রোটেশন যদি তৈরি হয় তাহলে টর্ক জেনারেট করবে, আর টর্ক এইটা সমান আপনি কি বলবেন, টাও ইজ ইকুয়াল টু ডেফিনেটলি আপনি বলবেন এটা হচ্ছে আই আলফা। এই হচ্ছে আপনার আই আলফা। এবার টর্ক সমান আপনি কি বলবেন, যে ফোর্সটা অ্যাক্ট করছে আর রোটেশনাল সেন্টার থেকে তার পারপেন্ডিকুলার গ্যাপ। তাহলে দেখেন রোটেশনাল সেন্টার থেকে তার পারপেন্ডিকুলার গ্যাপ কত, এই স্ফিয়ারের যে রেডিয়াস আর, সেইটা আমরা এই রেডিয়াসের নাম দিলাম আর। তাহলে এই যে দেখেন এইটা হচ্ছে সেই আর। এবার একটা সলিড স্ফিয়ার যদি রোল করতে থাকে তাহলে পারে তার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যারাউন্ড ইটস সেন্টার, তার কেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে, এটা হচ্ছে 2/5 mr²। এবার দেখেন আমরা সবাই জানি a ইজ ইকুয়াল টু আর আলফা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে, a/r। তাহলে এইটা হচ্ছে আমাদের a ডিভাইডেড বাই r। এখান থেকে আমরা মনে হয় ফ্রিকশনাল ফোর্স কত হবে এটা নিয়ে একটু কথাবার্তা বলতে চাচ্ছি। সেই ফ্রিকশনাল ফোর্সের গল্প যদি আমরা একটু এখান থেকে বলতে চাই তাহলে একটু খেয়াল করা যাক, এটা এ দিয়ে রিপ্লেসড হয়ে যাবে, ওইখানে এ বের হয়ে আসবে, অথবা এ বের করে ওইখানে বসালে এফ বের হবে, যেটা খুশি একটা কিছু করা যাবে। তাহলে দেখেন r² আর কেটে গেলে আর থাকবে, এখানে আর হবে। তাহলে এইটা হলো আপনাদের কত, 2/5, এইখানে থাকলো ma। তাহলে এইটা যদি আপনি এখন এ সমান কত হবে এইটা বের করে নেন, তাহলে এইখান থেকে আমরা যদি এ সমান বলতে চাই তাহলে এটা হচ্ছে 5ff ডিভাইডেড বাই 2m। এই এটা এখন এখানে বসায় দেন, এইখানে বসায় দেওয়ার সাথে সাথে তাহলে মনে হয় আমরা এফএফ এর গল্প খুঁজে পাবো। তাহলে আমরা যদি ওইখানে একটু চলে যাই আমাদের কাছে, তাহলে ওই ইকুয়েশনে আমরা এখন একটু এটার ভ্যালু বসালাম, m ইন্টু এ মানে হচ্ছে 5ff ডিভাইডেড বাই 2m। এইটা সমান দাঁড়ালো mg সাইন থেটা মাইনাস হচ্ছে ff। তাহলে দেখেন এখান থেকে m কেটে চলে গেল, তাহলে এইটা হলো 5/2ff, আর ওই ffটা এই পাশে চলে আসুক, তাহলে এইটা হলো ff, এইটা হচ্ছে mg সাইন থেটা। তাহলে নিঃসন্দেহে বলা যায় এটা হচ্ছে 7/2, 5 + 2 তাই তো হওয়া উচিত, এইটা সমান হচ্ছে mg সাইন থেটা। তাহলে আপনি নিঃসন্দেহে আমাকে এখান থেকে বলে দিবেন আপনার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু যেটা হলো এখানে, সেই ফ্রিকশনাল ফোর্স যেটা এইটা সমান হচ্ছে 2/7 mg সাইন থেটা। এইটা হচ্ছে আপনার ফ্রিকশনাল ফোর্স। তাই যদি কখনো ফ্রিকশনাল ফোর্স চায় তাহলে আপনি এইটা দিয়ে সলভ করে দিবেন, এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। আর ফ্রিকশনাল ফোর্স পেয়ে গেলে আই থিঙ্ক আপনার এখন ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট পেতে আর কোনো রকম দেরি হওয়ার কথা না। তাহলে আপনি এখন বলতেই পারেন FF ইজ ইকুয়াল টু মিউ ইন্টু FN। তাহলে FF কত এটা আপনি একটু আগে ক্যালকুলেট করলেন, 2/7 mg সাইন থেটা, 2/7 mg সাইন থেটা, এটা হচ্ছে মিউ। আর fnটা কত এটা যদি একটু দেখতে চান, ওই দেখেন fn কার সমান, mg cos থেটা। তাহলে fn এটা সমান হচ্ছে mg cos থেটা। এখানে একটা ইনইকুয়ালিটির ফ্যাক্ট আছে, আপাতত না বলে ওগুলো না হয় ভর্তি পরীক্ষার আগে গল্প করে নেওয়া যাবে। তাহলে মিউ এটা সমান বুঝা গেল mg এই cos সাইন হয়ে গেল কিভাবে, ম্যান ইজ মিস্টেক বাট ছাগল ইজ নট, এখানে একটু ভুল হয়ে গেছে, এইটা ছিল mg cos থেটা। তাহলে এই যে মিউ এটা সমান দেখেন mg কেটে গেছে, সাইন থেটা বাই cos থেটা ট্যান থেটা হয়ে গেছে, তাই এটা হচ্ছে 2/7 ট্যান থেটা। তাই কেউ যদি মিউ সমান ট্যান থেটা পরে স্লাইডিং মোশনের সাথে রোলিং মোশনকে মিলায় ফেলেন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এইখানে দেখেন রোল করছিল, হ্যাঁ স্লাইড করছিল না। যদি স্লাইডিং হতো তাহলে তো আপনি পরেই আসছিলেন মিউ সমান ট্যান থেটা, বাট এবার কিন্তু হয়নি রোলিং মোশনের জন্য। তাই রোলিং মোশনের জন্য ফ্রিকশনাল ফোর্স এভাবে বের করে, আর এই ফ্রিকশনাল ফোর্স থেকে একটা ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের একটা ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করা যায়। কি বিজয় ভাই ঠিক আছে না বলো? আশা করি সব ঠিকই আছে। কোথায় কোথায় ক্যালকুলেশন ভুল করছি বলো 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 বলো। না ঠিক। যদি কোনো ভুল না করি তাহলে পোলাপানের সামনে পরীক্ষা আছে, তুমি একটু এই যে গুরুদায়িত্ব নাও এবং এরপরে বাকি অংশগুলো কন্টিনিউ করো, ঠিক আছে? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া।
এখানে হচ্ছে আমি তোমাদের জন্য যেটা করছি যে কয়েকটা চ্যাপ্টার থেকে বেশ কয়েকটা ইয়ার থেকে আমি কয়েকটা কোশ্চেন আলাদা করে নিয়ে আসছি তোমাদের সলভ করানোর জন্য। তো ফার্স্ট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে। তো একটু যদি খেয়াল করি ক নম্বরে বলছে যে দ্রুততা গুণাঙ্কের মাত্রা কত। তো যত ধরনের গুণাঙ্ক নিয়ে আমরা কাজ করব, ইয়াঙ্গের গুণাঙ্ক বা বাল্ক মডুলাস, সব ক্ষেত্রেই আসলে আমরা কী দেখি যে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। বিকৃতি তো ইউনিটলেস, ইউনিট নেই, তাহলে একক আছে কার শুধুমাত্র পীড়নের। পীড়নের ক্ষেত্রে আমরা কি লিখে থাকি এফ বাই এ। সো জাস্ট দৃঢ়তার গুণাঙ্কের এককের জন্য হবে হচ্ছে নিউটন মিটার ইনভার্স টু। আচ্ছা, খ নম্বর যে কোশ্চেনটা আসছে যে ক্ষয়ে আসলে ম্যাক্সিমাম টাইমে দেখবা গ্রাফ আসে যে একটি নিরেট গোলকের মহাকর্ষীয় প্রাবল্য বনাম দূরত্ব লেখচিত্র ব্যাখ্যা করো। তো আমি যদি একটা নিরেট গোলক ফার্স্টে চিন্তা করি, ধরলাম এই হচ্ছে আমার গোলকটা, এটার রেডিয়াসটা আমি ধরে দিচ্ছি আর। আচ্ছা, এখানে দুটা কেস পসিবল। একটা হচ্ছে আমি সারফেস থেকে স্টার্ট করতেছি, সারফেস থেকে আমি উপরে যাচ্ছি, আরেকটা হচ্ছে আমি সারফেস থেকে নিচের দিকে যাচ্ছি। সারফেস থেকে যখন আমি উপরে যাচ্ছি তখন আমার মহাকর্ষীয় প্রাবল্য যদি আমি জিই দিয়ে এক্সপ্রেস করি তাহলে আমি লিখতে পারি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। একটু যদি খেয়াল করি এখানে আমার গ্রাফে যেটা চেয়েছে সেটা হচ্ছে এক্স এক্সিস বরাবর দূরত্বটা থাকবে আমার, আর ওয়াই এক্সিস বরাবর আমার মহাকর্ষীয় প্রাবল্যটা থাকবে। এই গ্রাফটার চেহারাটা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমার এক্স। যেহেতু এটাকে আমি সারফেস পয়েন্ট চিন্তা করতেছি, এখান থেকে এই জিনিসটা এই বাঁকা ওয়েতে কমা শুরু করবে, অর্থাৎ রেডিয়াস যত বাড়াতে থাকবো তত কি আমার মহাকর্ষীয় প্রাবল্য কমতে থাকবে। এবার আসি, ধরলাম যে আমি সেন্টারের দিকে আগাচ্ছি আস্তে আস্তে, ধরলাম এখান থেকে আমি সেন্টারের দিকে আগাচ্ছি। সেন্টারের দিকে আগানোর সময় যেটা হয় সেটা হচ্ছে যে একটা আলাদা ছোট আরেকটা গোলক চিন্তা করতে হয়, অর্থাৎ এই ছোট গোলকের পৃষ্ঠে থাকলে যে পরিমাণ মহাকর্ষীয় প্রাবল্য কাজ করত, এই বড় গোলকের ভিতরে যে এখানে সেম মহাকর্ষীয় প্রাবল্যই কি আমার কাজ করবে। সো সেই ক্ষেত্রে যদি আমি জিই প্রাইম দিয়ে চিন্তা করি তাহলে আমার ফর্মুলাটা সেম একই থাকবে, বাট এখানে আমার আর প্রাইম রেডিয়াসটা চেঞ্জ হয়ে যাবে সেন্টার থেকে, আর ম্যাসটা হচ্ছে আমার চেঞ্জ হয়ে যাবে। সো আমি রো সমান সমান কী বলতে পারি, যেহেতু গোলকটা তো আর চেঞ্জ হচ্ছে না, সো গোলকের ডেন্সিটি সেমই থেকে যাবে। সো রো সমান সমান হচ্ছে আমার এম বাই ভি। যেহেতু আমি ছোটো গোলকটা নিয়ে কাজ করতেছি তাই এম প্রাইম আর ভি প্রাইম দিচ্ছি। এখান থেকে যদি আমি এম প্রাইমটা বের করি সেটা হবে হচ্ছে রো ভি প্রাইম, বা আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে 4/3 পাই আর প্রাইম এর উপরে হোল কিউব ইন্টু রো। এই যে ভ্যালুটা আছে এটা যদি আমি এখানে বসাই তাহলে যেটা খেয়াল করব জি ইন্টু 4/3 পাই আর প্রাইম হোল কিউব ইন্টু রো ডিভাইডেড বাই কি আর প্রাইম আছে, এখানে একটা স্কোয়ার। তাহলে যদি কাটাকাটি করি জাস্ট উপরে আর প্রাইম থাকে। সো 4/3 পাই রো জি আর প্রাইম। এখানে যদি একটু খেয়াল করি এতটুকু টার্ম 4/3 পাই রো জি, এতটুকু কিন্তু আমার কনস্ট্যান্ট, এবং লেফট সাইডে হচ্ছে আমার জিই প্রাইম। সো আলটিমেটলি যেটা খেয়াল করতেছি সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু কিন্তু এমএক্স। সো যখন আমি সেন্টারের দিকে আগাচ্ছি সারফেস থেকে, এটা মূলত আমার মহাকর্ষীয় প্রাবল্যটার যে ফর্মুলাটা আসতেছে সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। সো এটা জাস্ট এই সেন্টার থেকে এই পয়েন্ট থেকে আমার অরিজিনগামী হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা গেল হচ্ছে কখন। গ নম্বরে বলছে যে আমার একটা তার আছে, ওই তারের দুইটা পার্ট, একটা হচ্ছে এ পার্ট আর একটা হচ্ছে বি পার্ট। দুইটার ইয়াং মডুলাস হচ্ছে আমার ডিফারেন্ট, বলছে সম্মিলিত ওয়েতে এদের ইয়াংয়ের গুণাঙ্কটা বের করো। আচ্ছা, সো ফার্স্ট তারের জন্য হচ্ছে 2 × 10⁻11 আর সেকেন্ড তারের জন্য হচ্ছে 1.85।
এটার সি নাম্বারটার ক্ষেত্রে যদি একটু খেয়াল করি, এই ছিল আমার তারটা, এখানে এই হচ্ছে আমার আরেক মেইন তারটা, মাঝখানে আমার জোড়া দেওয়া, উপরের পার্টটুকু এ, নিচের পার্টটুকু বি। ওয়াই এ হচ্ছে আমার 2 × 10⁻11 আর ওয়াই বি হচ্ছে আমার 1.85 × 10⁻11 ইউনিট হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2, নিউটন মিটার ইনভার্স 2। লাস্ট কোশ্চেনে আরেকটা যেটা বেশি ছিল উদ্দীপকে, যে আমি 5 কেজি ভরের একটা বস্তু ঝুলাই দিছি। যখন আমি 5 কেজি ভরের একটা বস্তু ঝুলাচ্ছি, এখানে যে বিষয়টা হবে, এই যে এমজি ফোর্সটা, এখানেই তো আমার ফোর্স এমজি হবে, এই ফোর্সটা এ এবং বি এর জন্য সেম হবে। আরেকবার রিপিট করি, আমার যে ফর্মুলা ইয়াং মডুলাস ওয়াই সমান সমান কি এফ ক্যাপিটাল এ ডিভাইডেড বাই কি এ স্মল এ, এইখানে এই যে এফটা, তার দুটো যখন এরকমভাবে থাকে, এই এফটা অর্থাৎ এফ এ আর এফ বি এই দুটো সমান হবে, প্লাস এটা এফ এর সমান হবে, যেটা হচ্ছে এমজি। এটা হচ্ছে এই সিস্টেমের একটা বৈশিষ্ট্য। সেকেন্ড যেটা হবে, আমি যখন এই ভরটা ঝুলাই দিব, এ তারের কি হবে, একটা এক্সপ্যানশন হবে, দৈর্ঘ্য বৃদ্ধি হবে। বি তারেরও কি হবে, একটা এক্সপ্যানশন হবে, দৈর্ঘ্য বৃদ্ধি হবে। এখানে আরেকটা যেটা ফেনোমেনা কাজ করে, সেটা হচ্ছে আমার টোটাল যে এক্সপ্যানশনটা হবে, সেইটা আলাদা আলাদাভাবে তারের যে এক্সপ্যানশনটা হবে ওই দুইটা সামেশনের সমান। অর্থাৎ এল সমান সমান হচ্ছে আমি এল এ প্লাস এল বি লিখতে পারি। এখান থেকে যদি একটু খেয়াল করি যে এল সমান সমান কি আমার এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই কি এ ওয়াই। আমি যখন এই দুইটা তারের রেসপেক্টে বা এই দুইটা তারকে চেঞ্জ করে আমি নতুন আরেকটা তার বসাইতে যাব, সেটা যদি একটু খেয়াল করি, যেহেতু আমাকে তুল্য ইয়াং গুণাঙ্কর কথা বলছে, তার মানে আমি কি করব, যে দেখেন আমি আরেকটা তার এনে বসাই দিব। ধরে নিলাম ওটার জন্য ইয়াং মডুলাস হচ্ছে ওয়াই। একটু যদি খেয়াল করি, উদ্দীপকে বলে দিছিল যে আমার এ আর যে বি তার আছে, এই দুইটা তারেরই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া আর প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল, এই দুইটা এ তার এবং বি তারের জন্য সেম হবে। সো এখান থেকে যদি দেখি, আমি যে তারগুলা নিব বা নতুন যে তার দিয়ে আমি সাবস্টিটিউট করব, ওই তারেরও এই যে এ টার্মটা আর হচ্ছে এল টার্মটা, এই দুটো হচ্ছে আমাকে সমান হইতে হবে। আর বাই প্রপার্টিস, যেহেতু আমার সেম তার, দুটা লিনিয়ারলি কানেক্টেড করা সিরিজে, সো আমার এফটাও কি হবে, সেম হবে। এখানে যদি আমি বসানো শুরু করি, এফ এল ডিভাইডেড বাই কি এ ওয়াই ইকুয়ালস টু এফ এল এ ডিভাইডেড বাই এ এ ওয়াই এ প্লাস এফ এল বি ডিভাইডেড বাই এ বি ওয়াই বি। যেই তারটা দিয়ে সাবস্টিটিউট করব, ওই তারেরও কি আদি দৈর্ঘ্য, আচ্ছা ওই তারেরও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং এ আর বি এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমার সেম হইতে হবে। সেকেন্ড কেজে যেটা হবে যে এই প্রত্যেকটা এফও কি আমার সেম। আচ্ছা, এবার এখান থেকে যদি একটু খেয়াল করি, এতটুকু হচ্ছে আমার এল এ, এতটুকু হচ্ছে আমার এল বি। আমাকে আরেকটা কোশ্চেনে আরেকটা প্রপার্টি উদ্দীপকে বলে দিছে, সেটা হচ্ছে এল এ সমান সমান হচ্ছে এল বি। এবার আমি যে নতুন তারটা দিয়ে সাবস্টিটিউট করব, ওইটা কিন্তু অরিজিনাল যে তারটা ছিল ওইটার লেন্থের ইকুয়াল হইতে হবে। সো তার মানে কি আমি বলতে পারি না যে এল সমান সমান কি আসলে এল এ প্লাস এল বি। যেহেতু এল এ আর এল বি সমান, তাহলে আমি এখানে 2L এ ইজিলি লিখতে পারি। তাহলে এল এ সমান সমান আসলে কি হবে, L/2। এই L/2টা এখন আমি যদি এখানে সাবস্টিটিউট করা শুরু করি, অর্থাৎ L/y সমান সমান হচ্ছে
এল এ যদি কমন নেই তাহলে 1/YA প্লাস হচ্ছে 1/YB। এল এ মানে হচ্ছে আমার L/2, সো 1/YA প্লাস 1/YB ইজ ইকুয়ালস টু L/Y। সো দুই সাইড দিয়ে এল কাটাকাটি চলে যাচ্ছে। আলটিমেট যে ফর্মুলাটা হচ্ছে 1/Y ইজ ইকুয়ালস টু 1/2 1/Y, আচ্ছা 1/YA প্লাস হচ্ছে 1/YB। এবার জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে আমার মান চলে আসবে। আমার YA ছিল হচ্ছে 2 × 10⁻11, YB ছিল হচ্ছে আমার 1.85 × 10⁻11। সো একবারে যদি আমার ওয়াইটা বের করতে হয়, ক্যালকুলেটরটা আমার কাছে আছে, আচ্ছা সো এটা হচ্ছে 2 × 10⁻11 আচ্ছা ফর্মুলার ক্ষেত্রে সামনে আমার এইখানে একটা হাফ ছিল, সো এইখানেও আলটিমেটলি একটা হাফ আসবে। আচ্ছা সো আলটিমেট অ্যান্সারটা হচ্ছে আমার 1.922 × 10⁻11 নিউটন মিটার ইনভার্স 2। এই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা এবার যদি আমি ঘ নাম্বারে ব্যাক করি, ঘ নাম্বারে যেটা বলছে যে উদ্দীপকের পর্যবেক্ষণের সত্যতা যাচাই করো, এ তারের প্রতি একক দৈর্ঘ্যে আয়তনের সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হয়। আচ্ছা তো এটা আমাকে যাচাই করতে হবে। একটু যদি খেয়াল করি ডি নাম্বারের ক্ষেত্রে আমার একক আয়তনের সঞ্চিত যে শক্তিটা সেটা আমরা কি জানি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। বা সোজা কথা আমি লিখতে পারি হাফ ইন্টু F/A ইন্টু L/L। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করি, আমার যে ইউ এটা ছিল সেটা আমি কি লিখবো, হাফ ইন্টু F/A/কি A ইন্টু কি L/A ডিভাইডেড বাই কি L/A। একইভাবে আমি ইউবিটাও কি লিখব, হাফ ইন্টু F/B/AB ইন্টু LB ডিভাইডেড বাই LB। এই দুটো রেশিও যদি আমি নেই UA ডিভাইডেড বাই UB, একটা জিনিস একটু খেয়াল করি, সেটা হচ্ছে সিস্টেমটা তো আর আমার এখনও চেঞ্জ হয় নাই, তাই না? তো যেহেতু বলে দিছে যে আদি দৈর্ঘ্য সেম, তাহলে এটা আমার বাদ চলে যাবে। আবার যেহেতু তার দুটাই এরকম সিরিজে কানেক্টেড আছে আমার, সো আমি নিচে যে ম্যাচটা ঝুলাবো তার দুটার জন্য এফ এ ভ্যালুটা কী হবে, দুইটাই সেম হবে। সো আমার এফ এ আর এফ বিও চলে যাবে। আর যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও সেম, সো আমার এ এ আর এ বিও চলে যাবে। আর হাফ তো কনস্ট্যান্ট, তার আলটিমেটলি জাস্ট থাকবে সেটা হচ্ছে এল এ আর এল বি একক আয়তনের সঞ্চিত শক্তির সাথে যার রিলেশন হচ্ছে লিনিয়ারলি। সো আমি যদি লিখি তাহলে এল এ বাই এল বি লিখতে পারি। আচ্ছা এবার আরেকটা জিনিস একটু খেয়াল করি, সেটা হচ্ছে y সমান সমান আমার এফ এল ডিভাইডেড বাই এ এল। এল সমান সমান আমি কি লিখতে পারি, এফ এল ডিভাইডেড বাই কি এ ওয়াই। এখান থেকে একটু জিনিসটা খেয়াল করি, যেহেতু সিস্টেম চেঞ্জ হয় না সেহেতু এফটা কনস্ট্যান্ট, এলটা কনস্ট্যান্ট এবং এটা কনস্ট্যান্ট এ ও বি এর জন্য।
সো এখান থেকে আমি ইজিলি লিখতে পারি যে ভাই তাহলে এল ইজ প্রপোর্শনাল টু 1/y। সো এল ইজ প্রপোর্শনাল টু 1/y। সো এল এ বাই এল বি এইটা আলটিমেটলি লিখতে পারি আমি YB/YA। সো যদি ভ্যালুটা ভুলে না যায় তাহলে YA হচ্ছে 2 × 10⁻11, YB হচ্ছে 1.85 × 10⁻11। আচ্ছা, এটা যেটা খেয়াল করতেছি সেটা হচ্ছে UA is to UB সমান হচ্ছে 0.925:1। সো এখান থেকে ক্লিয়ারলি দেখেই বোঝা যাচ্ছে যে ভাই দেখেন কোশ্চেনে বলছিল যে এ তারের জন্য একক আয়তনের সঞ্চিত শক্তির পরিমাণ বেশি। জিনিসটা আসলে নির্ভুল, ভুল, স্বচ্ছতা আসলে যাচাই হয় নাই। আচ্ছা, এই ছিল হচ্ছে আমার ফার্স্ট সিকিউটা। এটা হচ্ছে এনডিসি সেন্টাপের 25 ব্যাচে আসছিল। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা দেওয়া, আচ্ছা এখানে একটু কারেকশন হবে, সেটা হচ্ছে এটা সেকেন্ড দোলক হবে। সো একটা সেকেন্ড দোলকের ববটাকে তুমি হচ্ছে সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত করছো এবং নিমজ্জিত করার পরে হচ্ছে তার পর্যায়কাল চেঞ্জ হয়ে গেছে। ববের ঘনত্বের সাথে তরলের উপাদানের ঘনত্বের রেশিও দেওয়া আছে। আচ্ছা, ক নম্বর যে কোশ্চেনটা দেওয়া যে একটি ভেক্টর ক্ষেত্র কখন সলিনয়েডাল হবে, এটার জন্য যেটা হবে যে একটা ভেক্টর ক্ষেত্র ধরে নিলাম আমি ভি, এটা ডাইভারজেন্স নিব আমি, এবং এই ডাইভারজেন্স এবং ভেক্টরটা হচ্ছে ডট গুণফল করব। ডট গুণফলটা যদি 0 হয় সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে এটা কি হবে, ভেক্টর ফিল্ডটা সলিনয়েডাল হবে। আচ্ছা, সেকেন্ডে যদি দেখি যে বল ধ্রুবকের সাথে ইয়াংয়ের গুণাঙ্কের সম্পর্ক ব্যাখ্যা করো, একটু খেয়াল করি যে আমার y সমান কি, F ইন্টু ক্যাপিটাল L ডিভাইডেড বাই কি A ইন্টু স্মল l। বল ধ্রুবকের ফর্মুলাটা আমরা কোথা থেকে পাইতাম, F সমান কি K ইন্টু আমরা x লিখতাম, বাট x এর পরিচয়টা কী ছিল, কতটুকু সংকুচিত বা সম্প্রসারিত হচ্ছে। যেহেতু তার নিয়ে আছে আমি ছোট এল দিচ্ছি, ছোট এলের পরিচয়টা কি, সেম, যে তারটা ফোর্স অ্যাপ্লাই করার পর আমার কতটুকু সংকুচিত হচ্ছে বা প্রসারিত হচ্ছে। এখান থেকে একটু জিনিস যদি খেয়াল করি, এফ সমান আমার কে এল, এই ভ্যালুটা জাস্ট এখানে সাবস্টিটিউট করে দিই, তাহলে y সমান হচ্ছে কে এল এল ডিভাইডেড বাই কি এ এল। কাটাকাটি যাওয়ার পর তাহলে y সমান হচ্ছে আমার কে এল বাই এ। এই হচ্ছে আমার ইয়াংয়ের গুণাঙ্ক এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এটা হচ্ছে ক খ গেল। নেক্সটে যদি আমি গ নাম্বারটা দেখি যে প্রদত্ত সরল দোলকটিকে 30 ডিগ্রি অক্ষাংশের কোনো বিন্দুতে নিয়ে যাওয়া হলে দোলকটি কত সেকেন্ড ধীরে বা দ্রুত চলবে। একটু যদি সামনে আগাই, 30 ডিগ্রি অক্ষাংশে আমি নিয়ে যাচ্ছি, সো জিটা কি হবে, আমার চেঞ্জ হয়ে যাবে। জি এর জন্য আমরা যে ফর্মুলাটা পড়ছি সেটা কি পড়ছি, যে জি প্রাইম সমান কি, জি মাইনাস কি ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। জি হচ্ছে আমার 9.8, ওমেগা হচ্ছে আমার 2π/t। আচ্ছা, এটা কিন্তু পৃথিবীর একদিনের টাইম, এখানে যে টাইমটা নেব একদিনের টাইম। সো টাইমটা সেকেন্ডে হচ্ছে 86,400, এরপরে স্কোয়ার, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6,400 কিলোমিটার ইন্টু 10 কিউব, আর কস আমাকে বলা হয়েছে হচ্ছে 30 ডিগ্রি অক্ষাংশে, সো 30 ডিগ্রিতে নিয়ে গেলাম এবং আলটিমেটলি এর উপর হচ্ছে স্কোয়ার। সো এই ভ্যালুটা যদি একটু খেয়াল করি,
স্কোয়ার। (9.8 মাইনাস অ্যান্সার। আচ্ছা, তো জি প্রাইম যেটা আসতেছে সেটা হচ্ছে 9.77462 মিটার সেকেন্ড ইনভার্স টু। আচ্ছা, যেহেতু আমাকে বলে দিছে যে একদিনে কত সেকেন্ড ধীরে বা দ্রুত চলবে, এখানে আমার যে ফর্মুলাটা সেটা হচ্ছে টি প্রাইম ডিভাইডেড বাই ইকুয়ালস টু টি ডিভাইডেড বাই টি প্লাস মাইনাস এক্স। একটু যদি খেয়াল করি এখানে যে ছোট টিটা, এইটা হচ্ছে আমার কতটুকু টাইম বলছে। ফর ইনস্ট্যান্স এখানে বলছে আমার একদিন, সো এখানে বলবে হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড। যদি বলতে ১ ঘন্টা তাহলে ৩৬০০ বলতো। সোজা কথা আমাকে যতটুকু টাইম বলে দেবে সেই টাইমটা হচ্ছে আমার এই ছোটো টি এর এই জায়গায় বসবে, আর ক্যাপিটাল টিটা তো হচ্ছে আমার যে পর্যায়কাল চেঞ্জ সেটা। আরেকটু যদি খেয়াল করি আমার টি সমান সমান কি 2π√L/g। এখানে আমার চেঞ্জ হচ্ছে কি একটা বব, সেম ববই তো, ওইটা কিন্তু আমি জাস্ট নিয়ে যাচ্ছি। সো আমার ববটার কার্যকরী দৈর্ঘ্যতার আমি চেঞ্জ করতেছি না, আর 2π তো আমার এখানে কনস্ট্যান্ট। সো আমি এখান থেকে ডিরেক্টলি লিখতেই পারি যে ভাই দেখেন টি প্রাইম ডিভাইডেড বাই টি, এটা মূলত আসলে যার উপরে ডিপেন্ড করে সেটা হচ্ছে জাস্ট জি এর উপরে, √1/g এর উপরে। সো এখান থেকে আপনি বলতে পারেন তাহলে ভাই যেহেতু বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে জি প্রাইমটা নিচে দেন, জিটা উপরে যাবে, আর এখানে একটা রুট আসবে। আচ্ছা, টি প্রাইম বাই 2, যেহেতু আমার সেকেন্ড হলো সো টিটা কী হবে 2 হবে, জাস্ট জি ডিভাইডেড বাই জি প্রাইম এর উপরে রুট। এই ভ্যালুটা এখানে বসাই দিই। আরেকটা জিনিস একটু খেয়াল করি, যেহেতু আমি এখান থেকে বলতে পারতেছি টি ইজ প্রপোর্শনাল টু 1/√g, এখন জি এর ভ্যালু কিন্তু কমে গেছে। সো জি যদি কমে যায় টি কী হবে, বেড়ে যাবে। টি বাড়লে আমার যে সেকেন্ড যে ঘড়িটা থাকবে বা দোলকটা থাকবে ওটা দিয়ে যদি আমি টাইম মাপি সেটা ধীরে চলবে। আরেকবার রিপিট করি, টি বাড়লে ধীরে চলবে, টি কমলে ফাস্ট চলবে। এখানে যে প্লাস মাইনাসটা আছে, কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে ভাই? প্লাস হবে হচ্ছে যদি ফাস্ট চলে, কোনো কিছু যদি ফাস্ট চলে, মাইনাস হবে যদি ধীরে বা স্লো চলে। যেহেতু জি বাড়তেছে আর টি কমতেছে, সো অবভিয়াসলি এটা দিয়ে মাপতে গেলে আমার টাইমটা কী হবে, স্লো চলবে। আচ্ছা, সো এখান থেকে যদি আমি ফর্মুলাটা করি তাহলে জি ডিভাইডেড বাই জি প্রাইম এর উপরে রুট, উপরে হচ্ছে আমার ৮৬,৪০০, যেহেতু একদিন বলে দিছে ৮৬,৪০০, যেহেতু আমার স্লো চলবে তাই আমি কি দেবো এখানে একটা মাইনাস দিব। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে জাস্ট ভ্যালুগুলো বসানো শুরু করি। জি হচ্ছে আমার 9.8, জি প্রাইম হচ্ছে আমার 9.77462। যদিও এটা ট্রাই করব, ওখান থেকে যে ক্যালকুলেটারের ভ্যালু আসছে সেটা ডিরেক্টলি এখানে অ্যান্সারে বসানোর। সো ৮৬,৪০০ মাইনাস এক্স। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আমি একবার এক্স এর ভ্যালুটা বের করলাম। এক্স আসে হচ্ছে 111.9734 সেকেন্ড। এটাই হলো হচ্ছে সি নাম্বারটা। এবার আসি ডি নাম্বারে ব্যাক করি আবার। ডি নাম্বারে যেটা বলছে সেটা হচ্ছে যে উদ্দীপকের পর্যবেক্ষণ গাণিতিকভাবে বিশ্লেষণ করুক সেটা যে দোলনকালে পরিবর্তন ঘটবে কি ঘটবে না। আচ্ছা, এখানে যেটা বলে দিছে যে তরলের ঘনত্ব ববের উপাদানের ঘনত্বের 1/25 গুণ। এই কোশ্চেনটা সলভ করার সময় আমাদেরকে একটু থিওরিটিক্যাল প্রুফে যেতে হবে। সেটা হচ্ছে একটা বব যদি আমি চিন্তা করি, ধরলাম যে নর্মালি কি হয়, আমার এখানে একটা সুতা আছে, সুতার সাথে একটা বব আছে, এখানে একটা অ্যাঙ্গেল করা আছে আমার, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যদি খেয়াল করি, যেহেতু আমি পৃথিবীতেই আছি সো আমার একটা এমজি কাজ করবে,
এটাকে যদি একটু বর্ধিত করি, এটাও কী হবে, আমার থিটা হবে। সো এই বরাবর আমার কে কাজ করবে, এমজি কস থিটা, এবং এই বরাবর আমার কে কাজ করবে, এমজি সাইন থিটা। এবার একটু খেয়াল করি, এই যে এমজি সাইন থিটা উপাংশ, এটাই কি আমার দোলনের জন্য কি কাজ করবে না? এই এমজি সাইন থিটাই কি সে সাম্যাবস্থার দিকে আসবে, এই পাশে আসার পর এমজি সাইন থিটা তার ডাইরেকশন চেঞ্জ করবে, আবার সে ওই এখানে ঘুরে আবার সে এখানে আসবে। সো আমার এমজি সাইন থিটা উপাংশ দিয়ে কি হচ্ছে, আমার ত্বরণটা সাপ্লাই দেওয়া হচ্ছে সরল দোলকের জন্য। সো আমি কি লিখতে পারি না তাহলে এমজি সাইন থিটা সমান সমান, আমি জাস্ট ভ্যালু নিয়ে কাজ করতে চাচ্ছি, সো কে এক্স। এবার একটু খেয়াল করি, ধরে নিলাম যে আমার যে সুতার দৈর্ঘ্য সেটা হচ্ছে আমার এল। সরল দোলকে বা সরল ছন্দিত স্পন্দন গতির প্রথম কন্ডিশনগুলোর মধ্যে একটা ছিল যে আমার যে মোশনটা হইতে হবে এটা লিনিয়ার হইতে হবে। সো লিনিয়ার যদি হয়, আমি একটু চিন্তা করলাম যে ভাই এতটুকু হচ্ছে আমার এক্স, এতটুকু হচ্ছে আমার এল, এখানে আপনার একটা পারপেন্ডিকুলার হবে বা লম্ব হবে, ওখান থেকে আমি সাইন থিটা সমান সমান কী বলতে পারি, লম্ব বাই অতিভুজ। সো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা হচ্ছে লম্ব, এটা কী হবে, অতিভুজ হবে। সো একটু যদি খেয়াল করি, এমজি সাইন থিটার রিপ্লেস করলে এক্স বাই এল সমান সমান হচ্ছে কে এক্স। সো এক্স এক্স কাটা, সো এমজি সমান সমান কে আলটিমেটলি আমার কে বাই এল। এখন আমরা নর্মালি কি জানি, টি সমান সমান কি 2 পাই রুট ওভার কি এম বাই কে। এটা কোথা থেকে আসলো, আমার যে ব্যবকলনীয় সূত্র সরল ছন্দিত কণার ক্ষেত্রে, এখান থেকে আসলো, যেখানে আমার ওমেগা কি ছিল, কে বাই এম, এই পুরোটার উপরে রুট ছিল। সো ওমেগা সমান সমান 2 পাই/টি, ওখান থেকে টি এর ভ্যালু কি পাচ্ছি, এম বাই কে। এখান থেকে আমি এম সমান সমান কি লিখতে পারবো, কে বাই কে জি এল। এই ভ্যালুটা জাস্ট বসাই দিই এখানে, 2 পাই রুট ওভার এম এর জায়গায় হচ্ছে কে ডিভাইডেড বাই জি এল, নিচে কি আবার কে। আচ্ছা, কে ডিভাইডেড বাই জি এল ডিভাইডেড বাই কে। আচ্ছা, এখানে আমি ছোট্ট একটা মিস্টেক করেছি, তো অত্যন্ত দুঃখিত। এলটা তো উপাশে চলে গেছে, তাহলে কী হবে, কে এল হবে। সো এম সমান সমান হচ্ছে কে এল বাই জি। তাহলে এখানে যদি খেয়াল করি, কে এল বাই জি ডিভাইডেড বাই কে, এই কে কে কাটা যাওয়ার পর কি হইতেছে, 2 পাই রুট ওভার কি এল বাই জি। এটা কখন আসছে, যখন আমার এই বাতাসের মাধ্যমে ছিল তখন আমি এটা লিখতে পারছি। এখন যখন আমি পানিতে বা কোনো তরলে ডুবাচ্ছি, ওখানে কি কাজ করবে, আমার বুয়েন্সি কাজ করবে, প্লবনতা কাজ করবে। সো ওই ক্ষেত্রে এই জায়গায় যে অ্যাক্টিং ফোর্সটা বা এমজি কি কমপ্লিটলি কাজ করবে, তখন কিন্তু যে ফোর্সটা কাজ করবে সেটা একটু চেঞ্জ হয়ে যাবে, কমে যাবে। সো যেই কারণে আমার এই জায়গায় একটা চেঞ্জ এসে পড়বে, ঠিক এই লেনে একটা চেঞ্জ এসে পড়বে। সো যখন আমি পানিতে ডুবাচ্ছি সেই ক্ষেত্রে যদি একটু খেয়াল করি, পানিতে তো আর ডুবাচ্ছি না, একটা তরলে ডুবাচ্ছি, সেটার জন্য যদি একটু খেয়াল করি, এই ধরলাম আমার একটা সারফেস, এই হচ্ছে আমার সুতাটা, এই হচ্ছে আমার ববটা, এটা একটা তরলে নিমজ্জিত আছে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করি, নিচের দিকে কিন্তু এমজি কাজ করতেছে, বাট এবার যেটা কাজ করতেছে সেটা হচ্ছে এর অপোজিটে আমার এফ বি কাজ করতেছে, প্লবতা। এফ বি সমান সমান আমি কি লিখতে পারি, ভি রো জি। আচ্ছা, এখানে এই যে রোটা, এটা হচ্ছে লিকুইডের, সো রো এল। এখানে যদি আমি খেয়াল করি তাহলে নেট ফোর্সটা কি হবে,
ভাই দেখেন নিচের দিকে এফজি কাজ করতেছে, প্লবতা কি করতেছে একটু কমায় দিচ্ছে, বা এমজি মাইনাস কি ভি রো এল জি। আচ্ছা, এবার হচ্ছে বাকিটা হচ্ছে আবার আগের প্রসেসের মতো। তো ধরলাম এটা আমার থিটা, তাহলে এটাও কি হবে থিটা। এখন দেখি এটাকে যদি আমি উপাংশে বিভাজন করি, আগের কেসে কি ছিল, এমজি সাইন থিটা এখানে কাজ করতো, ঠিক আছে। আমার সুবিধার্থের জন্য আপাতত এটাকে পুরোটাকে আমি পি দিয়ে এক্সপ্রেস করতেছি। এখন কি আর এমজি সাইন থিটা কাজ করবে? এখন যেটা কাজ করবে এই জায়গায় হচ্ছে পি সাইন থিটা কাজ করবে, আর এই দিকে হচ্ছে পি কস থিটা কাজ করবে, এবং বাকিটা এখন সেম। অর্থাৎ আমি লিখতে পারি এখন যে দেখেন পি সাইন থিটা, আমি জাস্ট ভ্যালু নিয়ে কাজ করতেছি, এটা সমান সমান আপনার যেটা হবে সেটা হচ্ছে কে এল, দুঃখিত কে এক্স। একইভাবে আবার একই কথা যে ভাই এতটুকু আপনি এক্স ধরেন, এতটুকু আপনি এল ধরেন, তাহলে পি সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ সমান সমান কি কে এক্স। সো এখান থেকে আমার এক্স এক্স কাটা চলে যাচ্ছে, সো পি সমান সমান কি আলটিমেটলি জাস্ট কি কে এল। বা এই পাশে নিয়ে এসে দেখাই, পি সমান সমান হচ্ছে আমার কে এল। পিকে আমি কি দিয়ে সাবস্টিটিউট করছিলাম, এম জি মাইনাস কি ভি রো এল জি সমান সমান কি কে এল। আচ্ছা, আমার হচ্ছে ববের আর তরলের উপাদানের ঘনত্বের রেশিও দেওয়া। সো এই যে ভিটা আছে এটাকে আমাকে কই নিয়ে যেতে হবে, রেশিওতে নিয়ে যাওয়ার ট্রাই করতে হবে। একটা জিনিস যদি চিন্তা করি সেটা হচ্ছে রো সমান সমান কি এম বাই ভি, তাহলে ভি সমান সমান কি আমার এম বাই রো। এখান থেকে আমি কি বলতে পারি, এম জি মাইনাস এম বাই আচ্ছা রো, এই ববের রোটাকে আমি রো এস দিয়ে এক্সপ্রেস করতেছি, তাহলে রো এস রো এল জি ইকুয়ালস টু কি কে এল। এখান থেকে যদি আমি এখন এম জিটা কমন নেই তাহলে আলটিমেটলি কী থাকবে, ওয়ান মাইনাস রো এল ডিভাইডেড বাই রো এস ইজ ইকুয়ালস টু কি কে এল। এই যে ভ্যালুটা এখন আমি পেয়ে গেলাম, কে এল এর এই মানটা। এখান থেকে কোথায় লিখি, টি সমান সমান আমার কী ছিল, 2 পাই রুট ওভার কি এম বাই কে। এখন একটা বস্তু যে ঘুরতেছে সরল সুন্নিত স্পন্দন গতিতে যে ববটা, ওইটার কিন্তু ম্যাস চেঞ্জ হয় না, আমি কিন্তু ববের ম্যাস চেঞ্জ করি নাই। যেই জায়গায় চেঞ্জ আসতেছে সেটা হচ্ছে এই যে কে, এই কে এর ভ্যালুতে চেঞ্জ আসতেছে। সো এখানে যদি আমি একটু টাকাই যে ভাই দেখেন এখান থেকে আপনি কি বলতে পারেন, কে সমান সমান কী হবে, এম জি ইন্টু ওয়ান মাইনাস কে রো এল ডিভাইডেড বাই রো এস, পুরোটা কি এল দিয়ে ভাগ হয়ে যাবে। সো এটা যদি আমি উপরে সাবস্টিটিউট করি, তাহলে এখানে আমি কি লিখতে পারি, 2 পাই, আমার যে এমটা ছিল ওই এমটা কাটাকাটি চলে যাবে, এলটা আমার উপরে চলে যাবে, আর নিচে যেটা হবে সেটা হচ্ছে জি ওয়ান মাইনাস রো এল বাই কি রো এস। এইটা হচ্ছে আমার পরিবর্তিত পর্যায়কাল। তাহলে এই যে দোলনকাল, এখানে যদি একটু খেয়াল করি, এই টার্মটা কি আগে ছিল, এটা কিন্তু আগে ছিল না। সো আমার দোলনকালটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সুতার লেন্থ তো আর আমি চেঞ্জ করতেছি না, করতেছি। সো টি প্রাইম ডিভাইডেড বাই টি যদি খেয়াল করি, টি সমান সমান আমি কি বলতে পারি, 2 পাই রুট ওভার এল বাই জি। সো এখানে এই দুটো টার্মের মধ্যে ফর্মুলার মধ্যে এল কনস্ট্যান্ট, 2 পাই কনস্ট্যান্ট, সাথে কি জিও আমার কনস্ট্যান্ট। সো নিচের টার্মটার সাথে হচ্ছে ব্যস্তানুপাতের সম্পর্ক। সো আমি যখন টি প্রাইম বাই টি লিখব তখন যেটা হবে যে জাস্ট একটা রুট থাকবে এবং
জাস্ট একটা রুট থাকবে এবং 1/1 মাইনাস রো এস বাই রো এল। একটু যদি খেয়াল করি, আমাকে যেটা বলে দিছিল যে ববের উপাদানের ঘনত্বের সাথে তরলের ঘনত্ব ববের উপাদানের ঘনত্বের 1/25 গুণ। আচ্ছা, তাহলে তরলের ঘনত্ব ববের উপাদানের ঘনত্বের 1/25 গুণ, ঠিক আছে? বা রো এস সমান সমান হচ্ছে 25 রো এল। রো এস সমান সমান হচ্ছে, আচ্ছা এটা আরেকবার দেখে নিই, তরলের ঘনত্বের ববের উপাদানের ঘনত্বের 1/25 গুণ। তরলের ঘনত্ব লিকুইড ববের, হ্যাঁ ঠিক আছে। সো রো এস সমান সমান হচ্ছে 25 রো এল। এই ভ্যালুটা জাস্ট এখানে বসাই দিই। রো এস সমান সমান হচ্ছে 25 রো এল। সো 1/1 মাইনাস রো এস হচ্ছে 25। আচ্ছা, কি সমস্যা করলাম? হ্যাঁ, এখানে একটু উল্টা লিখে ফেলাইছি, দুঃখিত। রো এল বাই রো এস হবে। সো এখানেও হচ্ছে আমার রো এল বাই রো এস হবে। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে 1/1 মাইনাস রো এস ডিভাইডেড বাই কি 25 রো এল, পুরোটা উপরের রুট। সো যেহেতু অনুপাত নিয়ে কাজ করতেছি, 1/1 মাইনাস 1/25। সো যেটা আসছে যে 1.02:1। সো দোলনকাল বেড়ে যাবে। প্রথম কথা, দোলনকাল কি হয়ে যাবে? বেড়ে যাবে। এটা ছিল হচ্ছে আমার বারের কোশ্চেন ইংরেজি 24 সেন্টার 1-এ। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে এখানে একটা ক্রুশাল একটা জিনিস আমরা ইগনোর করছি, সেটা হচ্ছে তরলের ভিসকোসিটি। সান্দ্রতা ইগনোর করে এই ম্যাথটা করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট ম্যাথে যদি আমরা আগাই, একটি বিমান ধনাত্মক এক্স বরাবর নির্দিষ্ট বেগে গতিশীল হওয়ার জন্য যাত্রা শুরু করলো। আচ্ছা, বায়ুর সাপেক্ষে বিমানটির গতিবেগ 400 কিলোমিটার। একটু ছোট দুটো কারেকশন আছে। এটা হচ্ছে জে ক্যাপ 500 জে ক্যাপ কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ। আচ্ছা, ক নম্বরে বলছে যে সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সূত্রটি লেখো। তো এটা একটু আগে লেখায় আসছি অলরেডি, আমি আরেকবার যদি লিখে দিতে হয়, ডি স্কোয়ার এক্স প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 0, ওয়ার ওমেগা ইজ ইকুয়ালস টু কে বাই এম এর উপরে রুট। আচ্ছা, সেকেন্ডলি বলছে যে কোনো ভেক্টরের বিপরীত ভেক্টর ও বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ। আচ্ছা, একটা ভেক্টর যদি এ হয়, ধরলাম এই ভেক্টরটাকে আমি এইভাবে এক্সপ্রেস করতেছি যে পি এ ক্যাপ। বিপরীত ভেক্টরটা যেটা হবে, যে ডাইরেকশন সেম থাকবে বাট মানটা হবে কি বিপরীত, অর্থাৎ 1/p এ ক্যাপ। আর বিপরীত ভেক্টর যেটা হবে সেটা হচ্ছে জাস্ট ডিরেকশনটা রিভার্স করে ফেলা হবে। সো এই দিকে মাইনাস পি এ ক্যাপ। তো বলছে যে মধ্যবর্তী কোণ একই হবে কিনা? না, মধ্যবর্তী কোণ একই হবে না, 180 ডিগ্রি হবে। ঠিক আছে, একটা এই দিকে আরেকটা ওই দিকে, অপোজিট ডাইরেকশনে। আচ্ছা, গ নম্বর কি বলছে? বায়ুর সাপেক্ষে দ্বিতীয় বিমানটির গতিবেগের ভেক্টর রূপটি নির্ণয় করো। আচ্ছা, এই ধরনের কোশ্চেনটা আসলে অনেকে সামান্তরিকের সূত্র দিয়ে করে। আর সামান্তরিকের সূত্র দিয়ে করার চেয়ে আমার কাছে যেটা মোস্ট প্রেফার হয় সেটা হচ্ছে যে আয়ত্ত একক ভেক্টর দিয়ে করে ফেলানো। আয়ত্ত একক ভেক্টর দিয়ে ইজিলি আমি এটা 2-3 লাইনে বা খুব সহজে করে যাওয়া যায়। তার প্রথম কারণ হচ্ছে মেইনলি যে আমি এক লাইনে লিখতে পারি যে কী করতে হবে, ক্যালকুলেশনটা ওটা এক লাইনে লেখা যায়। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যা সাপেক্ষে বলে ওই ভেক্টরটা আমি খালি মাইনাস করে দিব, এরপর বাকিগুলো যা আছে যোগ করে দিব। একটু যদি সামনে আরেকবার দেখি, এখানে যেটা বলছে যে সি নাম্বার যদি আমি করি,
আমার দ্বিতীয় প্লেনটার গতিবেগ বলে দিছে, সেটা হচ্ছে 500 জে ক্যাপ। আমার বায়ু এটাও বলে দিছে, সেটা হচ্ছে 150√3 আই ক্যাপ প্লাস হচ্ছে 150 জে ক্যাপ। তো বলছে বায়ুর সাপেক্ষে দ্বিতীয় বিমানটির গতিবেগের ভেক্টর রূপটি লেখো। সো ভি রেজাল্টেন্ট যখন আমি বের করতে যাব, কিচ্ছু করব না, যেটা করব যে যার সাপেক্ষে বলছে, বায়ুর সাপেক্ষে বলছে, তো আস্তে করে বায়ুর সাপেক্ষে ওটা মাইনাস করে দিই, এরপর বাকি যেগুলো থাকবে সেগুলো যোগ করে দেব। এখানে জাস্ট শুধুমাত্র V2 আছে, সো V2 লিখে দিলাম। সো 500 জে ক্যাপ মাইনাস 150√3 আই ক্যাপ মাইনাস 150 জে ক্যাপ। সো 500 থেকে 150 বিয়োগ করলে 350, প্লাস হচ্ছে 350 জে ক্যাপ। শেষ, এটা এতটুকুই। সিনেমাটা বেশি ইজি ছিল। মজার কোশ্চেনটা হচ্ছে ডি নাম্বারটা। ডি নাম্বারে কি বলছে, যে প্রথম বিমানটির বায়ুর সাপেক্ষে কোন দিকে চালনা করলে উদ্দীপকে উল্লিখিত দিক বরাবর নির্দিষ্ট বেগে গতিশীল হবে। অর্থাৎ বিমানটাকে আমি এমনভাবে চালনা করব যাতে বায়ুর সাপেক্ষে মনে হচ্ছে বিমানটা এক্স অক্ষ বরাবর এবং তার গতিবেগ হবে 400 কিলোমিটার/আওয়ার। আরেকবার রিপিট করি, বিমানটাকে আমি এমন দিকে চালনা করব যাতে মনে হয় যে বায়ুর সাপেক্ষে বিমানটা এক্স অক্ষ বরাবর গতিশীল এবং ওইটার যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 400 কিলোমিটার/আওয়ার। করা যাক। একটু যদি ফার্স্টে খেয়াল করি, ধরে নে যে ভি রেজাল্টেন্ট যেটা হচ্ছে ডি নাম্বার, এটাই তো আমি বের করব যে বায়ুর সাপেক্ষে প্রথম বিমানের গতিবেগ। সো এটা কী হবে, আমার ভি রেজাল্টেন্ট, এটাই আমি বের করব। এটা সমান সমান কী হবে, নিশ্চয়ই বিমানের একটা গতিবেগ ছিল মাইনাস, যেহেতু বায়ুর সাপেক্ষে বলছে প্রথম কথা একটা, যার সাপেক্ষে বলবো তাকে মাইনাস। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে আমি ধরে নিচ্ছি যে আমার যে রেজাল্টেন্ট ভেক্টরটা, এটার দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে Vx আর একটা হচ্ছে Vy। সো Vx আই ক্যাপ প্লাস কি Vy জে ক্যাপ। আচ্ছা, V1টাই আমাকে বের করতে হবে, প্লাস তাহলে VA হচ্ছে আমার 150√3 আই ক্যাপ প্লাস হচ্ছে 150 জে ক্যাপ। এইটা সমান সমান কী হবে, আমার V1 আই ক্যাপ হবে। আচ্ছা, একটা জিনিস একটু যদি খেয়াল করি, সেটা হচ্ছে, আচ্ছা এইটা উল্টা লেখা হয়ে গেছে, দুঃখিত, আমি রেজাল্টেন্টটা বের করব, অত্যন্ত দুঃখিত, রেজাল্টেন্টটা বের করব। সো Vx আই ক্যাপ প্লাস হচ্ছে Vj কে ক্যাপ, Vy ধরো কি লিখতেছে, আচ্ছা Vy জে ক্যাপ সমান সমান হচ্ছে V1 মাইনাস 150√3 আই ক্যাপ প্লাস হচ্ছে হচ্ছে 150 জে ক্যাপ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, আমার যে রেজাল্টেন্টটা হবে সেটাতে কি খেয়াল করব, কোশ্চেনে বলে দিয়েছিল যে আমার যে বিমানের গতিবেগটা হবে আমি এমন দিকে চালনা করব যাতে কি হয়, সেটা এক্স অক্ষ বরাবর কি থাকবে, গতিশীল থাকবে। সো আমার যদি V1টা করি, সেটা হচ্ছে Vx আই ক্যাপ প্লাস কি Vy জে ক্যাপ রেজাল্টেন্টটা যেটা মনে হবে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর গতিশীল থাকবে। সো যদি আমার এক্স অক্ষ বরাবর গতিশীল থাকতে হয়, তাহলে এই যে এই টার্মটা, এই ওয়াই ক্যাপ টার্মটা কি থাকা যাবে রেজাল্টেন্টে? ওয়াই ক্যাপ টার্মটা কিন্তু থাকা যাবে না।
সো ওয়াই ক্যাপ টার্মটা কখন আউট হবে? যদি লেফট সাইড থেকে যদি আমার এই জে ক্যাপ টার্মটার যে সহগ দুটা, এই দুটো যদি সমান হয়, আরেকবার রিপিট করি, দুঃখিত, কোশ্চেনে বলছে আমি বিমানটাকে এমনভাবে চালনা করব যাতে আমার যে বায়ুর সাপেক্ষে মনে হয় রেজাল্টেন্ট ভেক্টরটা এক্স অক্ষ বরাবর 400 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। তার মানে আমার এই যে ভি এক্স আর ভি ওয়াই আই ক্যাপটা যে আছে, যে দুটো কম্পোনেন্ট আছে, এই ভি ওয়াইটা আমার থাকা যাবে না, রেজাল্টেন্টে খালি কী থাকবে? এক্স থাকবে। তো এইটা কখন পসিবল? যখন এই ভি ওয়াই ক্যাপটা এই 150, কারণ একমাত্র ওই পাশে ওয়াই বরাবর সাপ্লাই দিচ্ছে হচ্ছে বাতাসের এই কম্পোনেন্টটা। সো ভি ওয়াই ক্যাপটাকে কী দিতে হবে আমার? -150 জে ক্যাপের সমান হতে হবে। সো এখান থেকে আমি বলতে পারি যে তাহলে ভি ওয়াই কী হইতে হবে আমার? -150। এটা হচ্ছে ভি ওয়াই কম্পোনেন্টের পার্ট। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে আপেক্ষিক যে বেগটা হবে সেটার মান দিয়ে দাও 400 কিলোমিটার পার আওয়ার। একটা জিনিস খেয়াল করি, আমার ভি এক্স ভি ওয়াই লেখা আছে এবং যেহেতু আয়ত্ত একক ভেক্টরে আছে, সো ভি রেজাল্টেন্টটা যদি আমি বের করতে চাই আমি কি লিখব? যে ভাই দেখেন ভি এক্স হোল স্কোয়ার প্লাস কি ভি ওয়াই এর উপরে হোল স্কোয়ার, পুরোটা উপরে রুট। সো আপেক্ষিক বেগ বা রেজাল্টেন্ট বেগ হচ্ছে আমার 400, এর উপরে একটা স্কোয়ার হবে, ওখানে কিন্তু আমি ভি ওয়াইটা বের করে ফেলাইছি, সেটা কি হবে? 150 এর উপরে হোল স্কোয়ার, আর এখান থেকে হচ্ছে ভি এক্স হোল স্কোয়ার থাকবে। সো ভি এক্সটা যদি আমি বের করি, 400 হোল স্কোয়ার মাইনাস 150 হোল স্কোয়ার রুট ওভার অ্যান্সার। সো এটা আসে হচ্ছে 50√55 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ভি এক্স পার্টটা। সো একটু যদি ভেক্টর ফর্মটা খেয়াল করি, তাহলে ভি রেজাল্টেন্টটা আমাকে কি হইতে হবে? আচ্ছা ভাই, এই ডি নাম্বারের কোশ্চেনটা আমি আরেকবার করাবো, এখানে একটু ভুল বলা হয়েছে, ঠিক আছে? ডি নাম্বার পার্টটা আমি আরেকবার করাবো। ডি নাম্বার কোশ্চেনটা আরেকবার করাবো। আচ্ছা, আরেকবার ব্যাক করা যায়। এখানে দেখি ডি নাম্বার ঘ নাম্বার কোশ্চেনটা কী বলছে, যে প্রথম বিমানটি বায়ুর সাপেক্ষে কোন দিকে চালনা করলে উদ্দীপকে উল্লেখিত দিক বরাবর নির্দিষ্ট বেগে গতিশীল। আচ্ছা, এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে বিমানটাকে আমি এমনভাবে চালনা করবো যাতে বায়ুর সাপেক্ষে মনে হয়, রেজাল্টেন্টটা বায়ুর সাপেক্ষে আমার যাতে মনে হয় যেটা এক্স এক্সিস বরাবর যাচ্ছে, এবং এর যে রেজাল্টেন্টটা এটা হবে হচ্ছে আমার 400 কিলোমিটার পার আওয়ার। সো একটু যদি আমি খেয়াল করি, ঘ নাম্বারে ডি নাম্বারে সেটা হচ্ছে রেজাল্টেন্টটা আমি ভি আর ধরে নিচ্ছি, বিমানের বেগটা হচ্ছে আমার ভি ওয়ান, এবং যার সাপেক্ষে চিন্তা করতেছি যেহেতু বায়ুর সাপেক্ষে, সেই ভেক্টরটাকে আমি মাইনাস করে দিচ্ছি। এইবার ভি এক্স, আমার যে ভি ওয়ান ভেক্টরটা থাকবে ওইটা দুটা পার্ট, একটা হচ্ছে ভি এক্স আই ক্যাপ আর একটা হচ্ছে ভি ওয়াই জে ক্যাপ, মাইনাস 150√3 আই ক্যাপ মাইনাস 150 জে ক্যাপ। কোশ্চেনে কী বলছিল যে নির্দিষ্ট দিকে, এবং সেটা হচ্ছে এক্স এক্সিস বরাবর। তো যেহেতু এক্স এক্সিস বরাবর এইটাকে যাইতে হবে, তার মানে এই যে রেজাল্টেন্টটা আসবে, রেজাল্টেন্ট ভেক্টরে আমার ওয়াই বরাবর অর্থাৎ জে ক্যাপের কোনো ভ্যালু কি থাকা যাবে না।
অর্থাৎ এই দুটাকে যোগ করে আমার 0 আনতে হবে। সো এখান থেকে আমি লিখতে পারি সেটা হচ্ছে যে VY জে ক্যাপ মাইনাস 150 জে ক্যাপ সমান সমান কী হইতে হবে? 0 হইতে হবে। সো এখান থেকে একটা লাইন আমি লিখতে পারতেছি যে VY প্লাস মাইনাস 150 সমান সমান হচ্ছে 0। সো VYটা কী হবে? 150, একটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে সেকেন্ডলি যেটা দেওয়া সেটা হচ্ছে বিমানটার গতিবেগ দিয়ে দেওয়া। বিমানটার গতিবেগ দিয়ে দেওয়া সেটা হচ্ছে 400 কিলোমিটার/আওয়ার। একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমি আয়ত এক ভেক্টর নিয়ে কাজ করতেছি, সো কোনো একটা ভেক্টরের যদি রেজাল্টেন্টের যদি মানটা চাই আমি, সেটা কি লিখতে পারি যে ভাই আপনি এক্স অক্ষের উপাংশ নেন, ওয়াই অক্ষের উপাংশ নেন, দুইটা স্কোয়ার করে যোগ করে রুট করে দেন। সো যেহেতু ভেলোসিটি হচ্ছে 400 এর উপরে হোল স্কোয়ার, ভিএক্সটাই হচ্ছে আমাকে বের করতে হবে এবং ভিওয়াই হচ্ছে আমার 150 এর উপরে হোল স্কোয়ার। আচ্ছা, সো ভিএক্সটা যেটা হবে সেটা হচ্ছে মাইনাস 150 আনসার। আচ্ছা, 50√55। সো একটু যদি খেয়াল করি আমার আলটিমেট অ্যান্সার যেটা V1 ভেক্টর আমি সমান সমান কী লিখতে পারি? তাহলে দেখেন, আপনি যদি 50√55 আই ক্যাপ করেন প্লাস 150 জে ক্যাপ করেন, তাহলে এই বিমানটার গতিবেগ হচ্ছে 400 কিলোমিটার/আওয়ার থাকবে। যখন বায়ুর সাপেক্ষে করতে যাব তখন যেটা হবে যে এইটা কি ওয়াই কম্পোনেন্ট দুইটা কাটাকাটি চলে যাবে, এই হ্যাঁ ওয়াই এক্সিসের জেড কম্পোনেন্টগুলো কি কাটাকাটি চলে যাবে, তাহলে এটা শুধুমাত্র কি এক্স এক্সিস বরাবর গতিশীল থাকবে। আচ্ছা, এটা তো জাস্ট ভেক্টর রূপটা বের করলাম। একটু যদি খেয়াল করি, এই ভেক্টরটা দেখতে কীরকম হবে যদি আমি এক্স আর ওয়াই এক্সিসে চিন্তা করি। দুইটাই পজিটিভ, আই ক্যাপও পজিটিভ, জে ক্যাপও পজিটিভ। সো ভেক্টরটার ডাইরেকশন অনেকটা এরকম হবে, যেখানে এই ভ্যালুটুকু হবে হচ্ছে 50√55 আর এই ভ্যালুটুকু হবে হচ্ছে আমার 150। এই অ্যাঙ্গেলটা যদি আমি বের করতে চাই থিটাটা, তাহলে আমি কি লিখতে পারি? tan থিটা সমান সমান হচ্ছে 150 ডিভাইডেড বাই কি 50√55। সো 150 ডিভাইডেড বাই 50√55, সো tan ইনভার্স অ্যান্সার। সো থিটাটা যদি একটু খেয়াল করি তাহলে এটা আসবে হচ্ছে আমার 22.024 ডিগ্রি। আচ্ছা, আরেকবার রিপিট করি। কোশ্চেনে বলছে যে প্রথম বিমানটি বায়ুর সাপেক্ষে কোন দিকে চালনা করলে উদ্দীপকে উল্লেখিত দিক বরাবর নির্দিষ্ট গতিশীল হবে নির্দিষ্ট বেগে। আচ্ছা, বায়ুর সাপেক্ষে কোন দিকে চালনা করলে, তার মানে আমার আলটিমেটলি কি রেজাল্টেন্টটা বের করতে হবে যে বায়ুর সাপেক্ষে যদি আমি এই দিকে চালনা করি তাহলে কি সে এক্স অক্ষ বরাবর নির্দিষ্ট বেগে গতিশীল হবে। সো এখানে আমার কি ছিল? রেজাল্টেন্টটা ছিল সেটা হচ্ছে ভিআর সমান সমান কি V1 মাইনাস VA, যেহেতু বায়ুর সাপেক্ষে বলছে এবং এটার একটা বেগ ছিল, ধরে নিলাম বিমানটার বেগ V1। আচ্ছা, V1-এর VX আর VY ক্যাপ দুইটা পার্ট নিলাম আমি। যেহেতু আলটিমেট যে রেজাল্টেন্টটা হবে যে বায়ুর সাপেক্ষে, সো বায়ুর সাপেক্ষে চালনা করার পরে হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর গতিশীল হইতে হবে। এক্স অক্ষ বরাবর গতিশীল করলে রেজাল্টেন্টে কোনো জে ক্যাপ কি থাকা যাবে না। সো এই দুটার যোগফল কি হইতে হবে? আমাকে 0 হইতে হবে। সো এখান থেকে আমি ভিওয়াই সমান সমান কি বলতে পারি? 150 বলতে পারি। এরপরে যেটা হবে যে বিমানটার গতিবেগ দেওয়া ছিল সেটা হচ্ছে 400। সো ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার এটা সমান সমান হচ্ছে 400। এখান থেকে আমি ভিএক্স এর ভ্যালুটা বের করে ফেলাইছি। সো আলটিমেটলি যে V1টা হবে এটা কি হবে? 50√55 আই ক্যাপ প্লাস হচ্ছে 150 জে ক্যাপ।
সো এটার ডাইরেকশনটা আসলে অনেকটা এরকম এবং আমি থিটাটা বের করে ফেলাইছি। সো এক্স এক্সিসের সাথে 22.024 অ্যাঙ্গেল করে যদি আমি উপরে উঠতে পারি তাহলে কি হবে, আমার বায়ুর সাপেক্ষে নির্দিষ্ট বেগে নির্দিষ্ট দিকে গতিশীল হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে সিএনডি। নেক্সট কোশ্চেনটা যদি একটু খেয়াল করি, 3টি সমান ভরের স্টার চিত্রে প্রদত্ত বৃত্তাকার পথে শুধুমাত্র পারস্পরিক। আচ্ছা, এটা খুবই সুন্দর একটা কোশ্চেন। এটা সেন্টাপে আসে নাই মেইনলি, এটা হচ্ছে আমার একটা কুইজ থেকে নেওয়া। আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে এই কুইজটা সলভ করাইলে যে মুক্তিবেগে যে কনসেপ্টগুলো থাকে ওইটা ক্লিয়ার হয়ে যাবে এবং একই সাথে এখানে কেন্দ্রমুখী বলেরও কনসেপ্ট আছে, ওইটাও ক্লিয়ার হয়ে যাবে। উপগ্রহের প্রদক্ষিণ বেগ কাকে বলে এটা আমি এখন এক্সপ্লেন করতে যাব না। চাঁদের বায়ুমণ্ডলে নেই কেন? সোজা কথা, চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্স অতটা স্ট্রং না যে একটা বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারকে সে ধরে রাখতে পারবে, এটাই কারণ, এছাড়া আর কোনো রিজন নেই। আচ্ছা, আমি ডিরেক্টলি চলে যাব গ। এখানে হচ্ছে ও বিন্দুটা আসে নাই, ও বিন্দুটা হচ্ছে সেন্টারটা। ও বিন্দুটা হচ্ছে এই যে সমবাহু ত্রিভুজ বা যেটা আছে এবং যে সার্কেলটা আছে, সমবাহু ত্রিভুজ হইলে ওটা হবে হচ্ছে আমার ভর কেন্দ্র, আর এখানে যে সার্কেলটা আছে সার্কেলটার সেন্টারটা হচ্ছে ও বিন্দু। 3 পয়েন্টে, এখানে 3 পয়েন্টে 3টা স্টার আছে, এই 3টা স্টারের মাঝখানে এই যে ও বিন্দুতে আমি একটা বস্তু রাখবো, এই বস্তুটার মুক্তিবেগ কত হবে? মূলত এই যে কত বেগে নিক্ষেপ করলে এটি আর ফিরে আসবে না, এটা যেটা চাইছে সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটিটা বের করতে হবে এবং একটা ইনইকুয়ালিটির এখানে একটা সম্পর্ক থাকবে। আচ্ছা, একটু যদি খেয়াল করি, এখানে আমরা যত কাজ বা যেটাই করব সেটা সব কিছু হবে হচ্ছে এনার্জি দিয়ে। একটু খেয়াল করি, আমাকে আগে তার আগে এই ডিস্টেন্সগুলো একটু বের করে নিতে হবে। এটাকে ধরো আমি আর দিচ্ছি, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, এখানে যদি আমি এইটাকে বর্ধিত করি তাহলে এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার হবে। এই ট্রায়াঙ্গেলটা যদি আমি একটু বাইরে নিয়ে আসি, এখানে হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের যে মধ্যমাটা হবে বা লম্ব দ্বিখণ্ডক হবে, এটা কিন্তু লম্ব দ্বিখণ্ডক অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা কি হবে আমার এ। সো এই টার্মটা হচ্ছে আমি জাস্ট পিথাগোরাস থেকে যদি বের করি তাহলে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2 3, তাহলে এটা হবে হচ্ছে √3a ডিভাইডেড বাই 2। আবার আরেকটু খেয়াল করি, এটা কিন্তু একই সাথে আবার ত্রিভুজটার কি ভর কেন্দ্র। ভর কেন্দ্র কী করে? মধ্যমাগুলোকে 1:2 অনুপাতে বিভক্ত করে। সো আমার কি দরকার? এই যে এই ভ্যালুটুকু আর। সো আমি কি বলতে পারি, এটা তোমরা 9-10-এ করে আসছো যে ভাই আপনি যতটুকু বের করবেন এক কাজ করেন, যেহেতু 1:2 অনুপাতে বিভক্ত করে, নিচে হচ্ছে অনুপাত দুইটা যোগ করেন, 2 + 1 3। আমি হচ্ছে বিগার পার্টটা নিয়ে কাজ করতেছি, তাহলে আমি 2 দিব ইন্টু আপনি হচ্ছে টোটাল লেন্থটা দিয়ে গুণ করেন, টোটাল লেন্থটা হচ্ছে √3/2a। সো এখানে 2 কাটা চলে যাচ্ছে, সো আলটিমেটলি যেটা থাকতেছে সেটা হচ্ছে a/√3। এবার আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে এখানে যে অবজেক্টটা থাকবে যেটাই রাখি, সে কি করবে? এখানে 3টা যে স্টার আছে, এই 3টা স্টারের কারণে কি একটা অ্যাট্রাকশন ফোর্স আছে, একটা অভিকর্ষ বল আছে, মহাকর্ষ বল আছে, এবং এখানে কি পাবো আমি? একটা এনার্জি পাবো, বিভব শক্তি পাবো। এই ও পয়েন্ট থেকে যদি আমার ফিরে না আসতে হয় তাহলে আমাকে কই পাঠাতে হবে? অসীমে পাঠাইতে হবে। এই যে কত বেগে নিক্ষেপ করলে এটি আর ফিরে আসবে না, সোজা কথা কই পাঠাবো? আমি অসীমে পাঠাবো। সো আমি এই লাইনটা একবারে এখানে লিখতে পারি যে ভাই আপনি যেটা করতেছেন, আপনি ও পয়েন্ট থেকে কই পাঠাইতেছেন? এ পয়েন্টটা পাঠাইছেন, যেখানে এটা হচ্ছে ইনফিনিটি। সো ই ও সমান সমান কি ই। এইবার শক্তির কি কোনো সৃষ্টি বা ধ্বংস নাই। ও পয়েন্টে কি আছে? 3টা বস্তুর বিভব শক্তি আছে। সেকেন্ডলি তুমি কি ও পয়েন্ট থেকে কী করতেছো? একটা বেগে নিক্ষেপ করতেছো। সো বেগে নিক্ষেপ করলে কি থাকবে? ওইটার একটা গতিশক্তি থাকবে। সো ও পয়েন্টে যেটা হবে সেটা হচ্ছে আমার ফর্মুলা কি -3gm ডিভাইডেড বাই কে আর। যেহেতু 3টা স্টারের ম্যাস সেম এবং 3টা স্টারই কি ও পয়েন্ট থেকে সেম ডিস্টেন্সে অবস্থান করতেছে, সো এখানে জাস্ট বারবার যোগ না করে একটা 3 দিলেই হয়ে যাবে। প্লাস আচ্ছা, যেহেতু আমি এনার্জি নিয়ে কাজ করতেছি, বিভব না, বিভব শক্তি নিয়ে কাজ করতেছি, তাহলে ধরলাম আমার ডামি অবজেক্টটা হচ্ছে m প্রাইম, প্লাস হচ্ছে হাফ
এম প্রাইম ভি স্কোয়ার, এটা আমি এসকেপ ভেলোসিটি দিচ্ছি আপাতত, ইজ ইকুয়ালস টু, আচ্ছা অসীমে পাঠাই ফেলছি, কোনো বিভব শক্তি আছে নাই, যেহেতু এসকেপ ভেলোসিটি নিয়ে কাজ করতেছে, এটা হচ্ছে আমার মিনিমাম ভেলোসিটি, যেই ভেলোসিটিতে নিক্ষেপ করলে এটা কি আর ফিরে আসবে না। সো ওইখানে যাওয়ার পরেও কি তার আর কি কোনো ভেলোসিটি থাকবে না। অর্থাৎ প্রথম কথা, এখানে এনার্জিটা হবে একটা গোল। এখান থেকে যদি খেয়াল করি এম প্রাইম কাটাকাটি চলে যায়। সো এখান থেকে যে লাইনটা আসবে পরের লাইনে, সেটা হচ্ছে যে ভি ই স্কোয়ার ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে 3 GM ডিভাইডেড বাই আর, বা এখান থেকে ভিই সমান সমান আমি কি লিখতে পারি, 3 দুগুণে কত 6, 6 GM ডিভাইডেড বাই আর, পুরাটা উপরে কি রুট। আচ্ছা, সো 6 ইন্টু আচ্ছা পড়াটা কম সিলেক্ট করা যাচ্ছে না। আচ্ছা একটু স্পেস কম হয়ে গেছে। জিএম এর ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10^11, এটা হচ্ছে জি এর ভ্যালু। আর এম এর ভ্যালু হচ্ছে কত দিয়ে দেওয়া আমার, 10 ইন্টু 10^20, সো 10 ইন্টু 10^20, আর নিচে হচ্ছে আর হচ্ছে 1 কিলো, এ হচ্ছে 1 কিলোমিটার, সো 1 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই হচ্ছে √3, এই পুরোটার উপরে আবার এটা রুট। আচ্ছা, সো এটা আসতেছে হচ্ছে আমার 6 ইন্টু 6.673 ইন্টু 10^11 ইন্টু 10^20, আর নিচে হচ্ছে 1 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই √3। আচ্ছা, যদি কোথাও ক্যালকুলেশন মিস্টেক না করে থাকি, 8327.54 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার এসকেপ ভেলোসিটি। আমার কিন্তু এসকেপ ভেলোসিটি চাই না, আমার কাছে চাইছে কত বেগে নিক্ষেপ করলে এটা ফিরে আসবে না। সো আমার যে ভিটা হবে সেটা মূলত আসলে গ্রেটার দেন আর ইকুয়ালস টু কী হবে, 8327.54 মিটার পার সেকেন্ড। আই গেস এটা বোঝার কথা। আচ্ছা, সো এটা ছিল হচ্ছে গ নাম্বার। এটা করানোর প্রথম উদ্দেশ্য যে অনেক ম্যাথ দেখবা মুক্তিবেগ নিয়ে আসে, বারবার এই জিনিসটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট এনার্জি কনজারভেশন দিয়েই হয়ে যায় এই একটা লাইন দিয়ে, যে আমি কই আসি এবং আমি কোথায় পাঠাচ্ছি, ওতে ছিলাম, ওতে কী কী এনার্জি আছে, যেহেতু নিক্ষেপ করতেছে একটা কাইনেটিক এনার্জি থাকবে, আর 3টা বস্তুর জন্য কি বিভব শক্তি থাকবে। আর যেহেতু অসীমে পাঠাচ্ছি, অসীমে তো কোনো বিভব শক্তি নেই, এবং সেকেন্ডলি কি, যেহেতু আমি এসকেপ ভেলোসিটিতে পাঠাচ্ছি, তাই কি কোনো গতিশক্তিও থাকবে না। আচ্ছা, এরপরে যদি একটু খেয়াল করি ডি নাম্বারটা, ডি নাম্বারে বলছে যে এরা গোল গোল ঘুরতেছে তিনজন, ঘোরার সময় এদের যে পর্যায়কালটা হবে সেটা হচ্ছে 1.4 সেকেন্ড। তো এখানে আমার যখন আমি ফার্স্ট টাইম এই কোয়েশ্চেনটা দেখছিলাম, আমার মাথায় আসলে খাটে নাই যে জিনিসটা কীভাবে ঘুরবে, ঘুরতে হলে তো একটু জিনিসপাতি লাগে, তাই না? আমার মাথায় যেটা আসছে যে এই যে দুটা বস্তু, এটা তো এটাকে টানতেছে, এটাও তো এটাকে টানতেছে, তো নাল করে ফেলাইছে, তাই না? আবার সেমভাবে এটাও তো এটাকে টানতেছে, এটাও তো এটাকে টানতেছে। আমার মাথায় এরকম কিছু একটা চিন্তা ভাবনা কাজ করতেছিল। বিষয়টা আসলে যেটা হয় সেটা আমি দেখাচ্ছি যে আসলে কি হয়। একটু যদি খেয়াল করি, যদি ফাস্ট ফরওয়ার্ড একটু সার্কেলটা এঁকে নিই, এই হচ্ছে আমার সার্কেলটা, এই সার্কেলের মাঝখানে আমার একটা ট্রায়াঙ্গেল আছে। এবং ফাইনালি আমার আরও ছোট ছোট কয়েকটা বৃত্ত আছে। আচ্ছা, এখানে একটা, আর হচ্ছে ফাইনালি এখানে একটা। এখানে আমি উপাংশে বিভাজন করব।
ফার্স্ট অফ অল দেখো এদের দুইজনের মাঝখানে যদি আমি এই শুধুমাত্র এই বস্তুটা নিয়ে চিন্তা করি, তাহলে এই বস্তুটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এই বস্তুটাকে দুইজন টানতেছে কিসেতে? এক হচ্ছে এই বেচারা, আরেক হচ্ছে এই বেচারা। এই দুই বেচারা মিলে একে কিন্তু টানতেছে সাইমালটেনিয়াসলি। সো যখন টানতেছে যেটা হচ্ছে, যে ধরলাম এটা আমার এদিকে হচ্ছে আমার এফজি, এদিকেও কি হবে আমার এফজি। এই হচ্ছে আমার একটা এফজি, এই হচ্ছে আমার আরেকটা এফজি। একটু খেয়াল করে, যেহেতু ত্রিভুজটা আমার সমবাহু ত্রিভুজ, সো যেটা হবে যে প্রত্যেকটা অ্যাঙ্গেলই আমার 60 ডিগ্রি হবে। সো যখন 60 ডিগ্রি হবে, আমি যদি এখানে একটা লম্ব আঁকি এই থার্ড ভূমির উপরে, বাঁকা হয়ে গেল, আচ্ছা যেহেতু লম্ব আঁকছি, এখানে আরেকটা যেটা কন্ডিশন ফিল আপ করবে সেটা হচ্ছে এইটাও আমার 30 ডিগ্রি হবে, এটাও আমার 30 ডিগ্রি হবে। এফজিকে যদি আমি উপাংশ করি, আমার এই দিকে যেটা কাজ করবে সেটা হচ্ছে এফজি কস 30 ডিগ্রি, আর ঠিক এই বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে এফজি সাইন 30 ডিগ্রি। এটা হচ্ছে লেফটেরটা দিয়ে চিন্তা করলাম। রাইটের ক্ষেত্রে কি হবে, এই বরাবর আরেকটা কি কাজ করবে এফজি কস 30 ডিগ্রি, এবং এই বরাবরও কি কাজ করবে আমার এফজি সাইন 30 ডিগ্রি। একটু যদি খেয়াল করি, সাইন 30 ডিগ্রি দুটো কিন্তু অপোজিট ডাইরেকশনে কাজ করতেছে। সো সাইনের যে কম্পোনেন্ট আছে এগুলো কিন্তু নাল হয়ে যাবে, এগুলো কাজ করবে না। আলটিমেটলি যেটা কাজ করবে সেটা হচ্ছে এই বরাবরই দুইটারই এফজি কস 30 ডিগ্রি। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে আমার যে ফোর্সটা থাকবে, যে কেন্দ্রমুখী বল, যেহেতু বলছে গোল গোল বৃত্তাকার পথে ঘুরতে হবে, তাহলে একটা কেন্দ্রমুখী বল দরকার। সেই কেন্দ্রমুখী বল সাপ্লাই দিবে হচ্ছে 2 এফজি কস 30 ডিগ্রি সমান সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, আচ্ছা এবার জাস্ট এখানে মান বসাবার হয়ে যাবে। কস 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, 2 কাটা চলে যাবে, তাহলে √3 এফজি, এফজি কী হবে জি এম স্কোয়ার ডিভাইডেড বাই কী হবে আর স্কোয়ার সমান সমান কী হবে এম ওমেগা স্কোয়ার আর। সো এখান থেকে আর একটু যদি শর্ট করি, এম এম একটা কাটা চলে যাবে, সো √3 জি এম ডিভাইডেড বাই আর কিউব সমান সমান কী হবে ওমেগা এর উপরে রুট। আচ্ছা ওমেগা সমান সমান আবার কি আমার 2π/t √3। আচ্ছা এবার ভ্যালুগুলো বসানো শুরু করি, 6.673 ইন্টু 10⁻11 ইন্টু, আচ্ছা ম্যাথ কত ছিল এখানেই থাকার কথা, 10⁻20। সো ম্যাথ হচ্ছে 10⁻20 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই √3 এর উপরে হচ্ছে হোল কিউব এবং পুরোটার উপরে রুট। সো এটা হচ্ছে একবারে যদি আমি টি এর ভ্যালুটা বের করতে চাই, এটা হচ্ছে 2π/t এর ভ্যালু আসলো, 1 ডিভাইডেড বাই অ্যান্সার আসলো, সো টি ডিভাইডেড বাই 2π আসলো ইন্টু 2 ইন্টু 3.1416। আচ্ছা কোথাও যদি মিস্টেক হয়েছে আরেকবার দেখি, ও আচ্ছা দুঃখিত, আমার যে আরটা ছিল সেটা হচ্ছে 1 কিলোমিটার ছিল, সো 1 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই √3 এর উপরে হোল কিউব। আচ্ছা এখন ঠিক আছে,
কিউব 1 divided by answer into 2 into 3.1416. Answers 0.129. এটা হচ্ছে রুট করা হয়েছে 1 divided by answer into 2 into 3.1416. আচ্ছা, এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে টি সমান সমান হচ্ছে 1.40 সামথিং সামথিং আসে। সো আমার ঘ নাম্বারে যেটা বলছে সেটা হচ্ছে যে গবেষকের পর্যবেক্ষণ গাণিতিকভাবে ঠিক আছে। তো সো আবর্তনকাল আমার কত আসছে 1.40 সেকেন্ড আসছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমার ফাইনালি লাস্ট একটা ম্যাথ আমরা দেখব, সেটা হচ্ছে 1 divided by √3 এরপরে হোল কিউব। আচ্ছা ভাই, এখানে হচ্ছে 2 মিনিট একটু ব্রেক নিচ্ছি আমি, ঠিক আছে? নেক্সট ম্যাথে যাওয়ার আগে 2 মিনিট ব্রেক নিচ্ছি। আচ্ছা ভাই, আবার এখান থেকে শুরু করেন, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের একটু ছোট একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে জিনিস খেয়াল করো, এখানে যে আর স্কোয়ার ছিল ওইটার পরিচয় কী ছিল? সেটা হচ্ছে এই দুটা বস্তু অবজেক্টের মধ্যবর্তী ডিস্টেন্স। সো আমি আর লিখতে লিখতে এটাও আর লিখে ফেলাইছি, এক্সট্রিমলি সরি। এখানে যেটা হবে সেটা হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে? সো এখানে যেটা আসবে সেটা হচ্ছে এ স্কোয়ার আর। তাহলে এখানেও যদি আর একটু ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে এ হচ্ছে আমার 1 কিলোমিটার, সো 10 কিউব এর উপরে হোল স্কোয়ার, বাট আর হচ্ছে আমার 1 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই 3। আশা করি এখন হওয়ার কথা না।
ইন্টু 1 ইন্টু 10 কিউব, এরপর হচ্ছে হোল স্কোয়ার। সো 1 ডিভাইড বাই অ্যান্সার 2 ইন্টু 1416। হ্যাঁ, এখন কারেক্ট আছে। আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার হওয়ার কথা এখন। আচ্ছা, নেক্সট ম্যাথে যাই। এটা হচ্ছে আমাদের ফাইনাল ম্যাথ। অবস্থান ভেক্টর কাকে বলে? প্রসঙ্গ কাঠামোতে মূল বিন্দুর সাপেক্ষে একটি বিন্দুর ভেক্টর যে ভেক্টরটা প্রকাশ করে সেটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর। প্রসঙ্গ কাঠামোতে মূল বিন্দুর সাপেক্ষে একটি বিন্দুর যে ভেক্টর রূপে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে কি আমার অবস্থান ভেক্টর। দ্বিতীয়ত হচ্ছে দুটি ভেক্টরের যোগফল ও গুণফল একই তলে অবস্থান করে না। এটা যদি একটু শর্টে বলতে, আমার যদি দুটো ভেক্টর থাকে এ ভেক্টর এবং আরেকটা ভেক্টর থাকে বি ভেক্টর, এই দুটো যদি যোগ করি তাহলে এই নতুন যে ভেক্টরটা হবে এটা কিন্তু এই তলেই থাকবে। যোগ করি বা বিয়োগ করি, যে লব্ধি ভেক্টরটা এটাকে তল থেকে উপরে ওঠে বা নিচে যাবে না, ওই দুটো ভেক্টর দিয়ে যে তলটা যাবে সেটার উপরেই অবস্থান করবে। সেকেন্ডলি হচ্ছে গুণফল আমার দুইটা হয়, একটা হচ্ছে ডট গুণফল, একটা হচ্ছে ক্রস গুণফল। ডট গুণফল কিন্তু একটা স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি, ওইদিকে ক্রস গুণফল হচ্ছে আমার ভেক্টর রাশি। ক্রস গুণফলের আমার একটা প্রপার্টি কি, যে দুইটা ভেক্টর ক্রস করার পর আমি যে থার্ড যে ভেক্টরটা পাবো সেটা কি হবে, আমার পারপেন্ডিকুলার হবে এই দুটা ভেক্টরের উপর। অর্থাৎ এই দুটা ভেক্টরকে আমি চিন্তা নিয়ে যদি একটা তল চিন্তা করি তাহলে ওই তলের উপরে যে আমার থার্ড যে ভেক্টরটা আসবে সেটা কি আসবে, লম্ব হবে। সো একই তলে কি এরা অবস্থান করবে না। আচ্ছা, গ নাম্বারে কি বলছে, যে দুটি ভেক্টর দুটির অবস্থান এই সমতলের লম্ব একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, এখানে যে প্রথম কাজটা সেটা করতে হবে, সেটা হচ্ছে আমার ডাইরেকশনটা দিয়ে দাও, নর্থ সাউথ এগুলো ফিক্স করে ফেলানো। একটু যদি খেয়াল করি, এটা আমার ধরলাম ওয়াই এক্সিস, এটা আমার ধরলাম এক্স এক্সিস, এটা এক্স এটা ও। আচ্ছা, এক্স আর ওয়াই না দিয়ে এখানে আমার কি দেওয়া হচ্ছে, উত্তর পূর্ব। আচ্ছা, সো উত্তর পূর্ব যেহেতু বলে দিছে, এটা হচ্ছে আমার নর্থ, উত্তর। নর্থের ডানে থাকে ইস্ট, নর্থ উল্টা দিকে থাকে হচ্ছে কি সাউথ, সাউথের ডানে কি থাকে ওয়েস্ট। প্রথমে যেটা বলছে যে উত্তর পূর্ব দিকে 15 মিটার যায়, অ্যাঙ্গেল বলে দেয় নাই, বাট উত্তর পূর্বের দুটা মাঝখান দিয়ে যাবে বলে দিছে, একদম সোজা কথা। তাহলে এটা কি ভাই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে চলে যাবে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমার চলে যাবে। এই অ্যাঙ্গেলটা হবে আমার 45 ডিগ্রি। এটাকে ধরলাম আমি S1। S2 কি বলছে, পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি করে। সো পশ্চিম দিকটা যদি আমার খেয়াল করি সেটা হচ্ছে এই যে এইটা বলছে এর সাথে 30 ডিগ্রি করে, তার মানে এখানে কি পশ্চিম দিকে একটা সমান্তরাল রেখা আঁকি, এর সাথে বলছে কি 30 ডিগ্রি করে। তাহলে এই যে এইভাবে আর কি পশ্চিম দিকের সাথে, এই যে পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে, পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে কিসে অগ্রসর হচ্ছে। তাহলে এখানে যদি আবার খেয়াল করি, সেকেন্ড যে ভেক্টরটা হবে সেটা হচ্ছে অনেকটা এরকম হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার S2। তাহলে একে একে এখন আমি S1 আর S2টা লিখে ফেলাই। সবচেয়ে সুন্দর সুবিধা হয় যে এটাকে আমি এক্স এক্সিস বলতেছি, এটাকে আমি ওয়াই এক্সিস বলতেছি। তাহলে S1 যেটা হবে সেটা হচ্ছে 15 cos 45 ডিগ্রি আই ক্যাপ প্লাস 15 sin 45 ডিগ্রি জে ক্যাপ। আচ্ছা, সো এটা যদি খেয়াল করি তাহলে 7.5√3 আই ক্যাপ প্লাস হচ্ছে 7.5√3 জে ক্যাপ। আচ্ছা, কি লিখতেছি মনে হয় 45 ডিগ্রি কি 1/√2, সো 15 ডিভাইডেড বাই √2
আই ক্যাপ প্লাস হচ্ছে 15 ডিভাইডেড বাই রুট টু জে ক্যাপ। এটা গেল হচ্ছে S1। এবার আসি S2। S2 এর ক্ষেত্রে যদি একটু খেয়াল করি, এই যে অ্যাঙ্গেলটা এতটুকু তো 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কী হবে আমার 150 ডিগ্রি। তাহলে সে এক্স এক্সিসের সাথে কি 150 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। সো এইটা এক লাইনে যেটা লেখা যায় সেটা হচ্ছে, ভাই তাহলে দেখেন আপনার S2 যেটা হবে সেটা হচ্ছে 20 মিটার আপনি অগ্রসর হয়েছেন, 20 cos 150 ডিগ্রি আই ক্যাপ প্লাস হচ্ছে 20 sin 150 ডিগ্রি জে ক্যাপ। আচ্ছা, সো cos 150 ডিগ্রি হচ্ছে আমার -√3/2। সো এটা হচ্ছে -10√3 আই ক্যাপ প্লাস সাইন 150 ডিগ্রি হচ্ছে জাস্ট তাহলে এখানে 10 জে ক্যাপ। বলছে এই দুটি ভেক্টরের সমতলে লম্ব একক ভেক্টর বের করো। সো লম্ব একক ভেক্টর বের করার জন্য আমরা কি করব, এই দুটার ক্রস করে দিব। একটু যদি খেয়াল করি যে আমার S3 ভেক্টরটা কি হবে, আমার S ভেক্টর প্লাস এই ক্রস কি হবে S2 ভেক্টর। সো ক্রস গুণনের ক্ষেত্রে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এখানে কি হবে 15/√2। আচ্ছা, এটা হবে হচ্ছে 15/√2 আর এখানে হবে হচ্ছে 0। এখানেও সেম ওয়েতে কী হবে -10√3 আর এখানেও হচ্ছে হলো 10, এটাও কী হবে 0। এখান থেকে ক্লিয়ারলি দেখেই বোঝা যাচ্ছে যে ভাই আপনার যে লম্ব ভেক্টরটা এটা আই আর যে থাকবেই না। এক্স আর ওয়াই অ্যাক্সিসের লম্ব ভেক্টরকে পারপেন্ডিকুলার অ্যাক্সিস কি জেড। সো এক্স আর ওয়াই আই ক্যাপ আর জে ক্যাপ নিয়ে যে ভেক্টর আসবে, এই দুটো ভেক্টরের লম্ব ভেক্টরে খালি কি থাকবে, জেড কম্পোনেন্ট থাকবে বা কে ক্যাপটা থাকবে। সো এখান থেকে আমি অলরেডি বলে দিতে পারতেছি যে এইটা আর এটা থাকবে না, জাস্ট কি কে ক্যাপের পার্টটা থাকবে। সো কে ক্যাপের পার্টটা যদি খেয়াল করি সেটা হচ্ছে 150√2। আচ্ছা, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সকলেই কোথাও কোনো ক্যালকুলেশন মিস্টেক করিয়ে নে, 150√3 ডিভাইডেড বাই কি √2 কে ক্যাপ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে, আমার লম্ব ভেক্টর চাইছে, আমি হচ্ছে S1 ক্রস S2 করছি। তো এটা যদি S1 হয় আর এদিকে যদি S2 হয়, তাহলে আমি S1 ক্রস S2 করলে আমি উপরের দিকে ভেক্টরটা পাচ্ছি, কিন্তু নিচের দিকে যে একটা ভেক্টর পাওয়া যাবে ওটা কি আমার লম্ব হইতো না, ওটা তো আমার লম্ব হইতো। তার কারণে আমি এখানে একটা প্লাস বা মাইনাস দিয়ে দিচ্ছি। এবার কি চাইছে ফাইনালি আমার কাছে, লম্ব একক ভেক্টর চাইছে। সো লম্ব একক ভেক্টর ধরে নিলাম আমি, সেটা পি এস ক্যাপ। সো একক ভেক্টর পাওয়ার জন্য আমি কি করব, যে ভেক্টরটা আছে সেটাকে তার আমি মান দিয়ে ভাগ করে দিব। আচ্ছা, সো আমি আর এটা ওরকমভাবে এক্সপ্লেন করলাম না, S3 যে ভেক্টরটা আছে S3 ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দিব। আশা করি এটা পারা যাবে। এখানে যে মানটা আসবে সেটাই কি আসবে, আমার লম্ব একক ভেক্টর। আচ্ছা, এটা গেল হচ্ছে সি নাম্বার। ডি নাম্বারে কী বলছো, উদ্দীপকের পর্যবেক্ষণ গাণিতিক ভাবে বের করো। আচ্ছা, আলটিমেটলি যেটা করতে হবে, আমাকে সরণ বের করতে হবে। সাইকেল আর ওই 3 বার 3 দিকে গেছে, আলটিমেট সরণটা আমাকে বের করতে হবে। তো সি থেকে আমরা দুটাই অলরেডি নিয়ে ফেলাইছি, সেটা হচ্ছে S1 আর S2 আমরা বের করে ফেলাইছি। আমি S3টা এখানেই দেখাই দিয়ে যাচ্ছি। S3টা কী বলছে, যে এরপর দক্ষিণ দিকে 30 মিটার অগ্রসর হয়। সো দক্ষিণ দিকটা হচ্ছে আমার একদম এই দিকে। আচ্ছা, সাউথ, আচ্ছা এটা মুছে গেছে, এই হচ্ছে আমার দক্ষিণ দিকে। এই দিকে সে কি 30 মিটার অগ্রসর হয়। সো সাউথ। এরপরে খেয়াল করি S3 একবারে বলা যায় যে ভাই খালি নিচের দিকে যাচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। সো -30 জে ক্যাপ। সো আলটিমেট যে সরণটা হবে সেটা হবে S = S1 প্লাস S2 প্লাস কি S3। S1 কি ছিল আমার 15/√2 আই ক্যাপ প্লাস 15
বাই √2 জে ক্যাপ। S2 ছিল হচ্ছে -10√3 আই ক্যাপ, -10√3 আই ক্যাপ প্লাস হচ্ছে 10 জে ক্যাপ। আর S3 হচ্ছে কি আমার -30 জে ক্যাপ। আশা করি কোথাও কোনো ভুল করি নাই। আচ্ছা, সো 15/√2 মাইনাস হচ্ছে 10√3, এটা ডেসিমলেই নিয়ে যাই, -6.714 আই ক্যাপ। আই ক্যাপের ঝামেলা শেষ। 15/√2 প্লাস 10 মাইনাস 30 মাইনাস হচ্ছে 9.4 জে ক্যাপ। এটা হচ্ছে সরণের ভেক্টর রূপটা। যদি আমি সরণের মানটা বের করি তাহলে কি লিখব, যে 6.714 এর উপরে হোল স্কোয়ার প্লাস 9.4 এর উপরে হোল স্কোয়ার পুরোটা উপরে রুট। আচ্ছা, সো 6.714 এর উপর হোল স্কোয়ার প্লাস 9.4 এর উপরে হোল স্কোয়ার পুরোটা উপরে রুট। সরণ হচ্ছে আমার 11.55 মিটার। সরণ কি একটা ভেক্টর রাশি, আমি তো জাস্ট মানটা বের করছি। ভেক্টরটা যদি আমি একটু খেয়াল করি, এক্স এক্সিসও নেগেটিভ, ওয়াই এক্সিসও নেগেটিভ, সো ভেক্টরটা অনেকটা এইরকম। আচ্ছা, আমি যেটা করব আপাতত, আমি এই অ্যাঙ্গেলটা বের করব। সো এই অ্যাঙ্গেলটা আমি কি লিখতে পারি, যে ভাই দেখেন tan থিটা সমান সমান আপনার এতটুকু পার্ট হচ্ছে 9.4, জাস্ট ভ্যালু নিয়ে কাজ করতেছে, এতটুকু পার্ট হচ্ছে 6.714। সো লম্ব বাই ভূমি, so 9.4 divided by 6.714, tan inverse answer. সো আমার যে থিটাটা আসছে এটা হচ্ছে 54.46 ডিগ্রি। এটা কিন্তু এখনো শেষ হয় না, আমি জাস্ট এই থিটাটা বের করছি। তাহলে এখন কি আমি ইজিলি বলে দিতে পারবো না যে ভাই এতটুকু তো আপনার 180 ডিগ্রি, এতটুকু থিটা, তাহলে সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 180 প্লাস থিটা ডিগ্রি কোণ করে, যেটা হচ্ছে আমার 234.46 ডিগ্রি। তো এটা ছিল জাস্ট সরণ নিয়ে কাজ। তো একটু যদি শুরু থেকে আবার একবার এই ক্যাপ করি, তোমাদের হচ্ছে আমি মহাকর্ষের একটা ম্যাথ করাইছি, পিরিয়ডিক মোশনের একটা ম্যাথ করাইছি, এরপর হচ্ছে এই ভেক্টরের একটা ম্যাথ করালাম। ভেক্টরের আসলে 2টা ম্যাথ করানো হয়ে গেছে, এবং মাঝখানে হচ্ছে পিরিয়ডিক মোশনে আসলে 2টা ম্যাথ করানো হয়ে গেছে সরল দোলক সহ। এবং ফার্স্টলি হচ্ছে আমি কি পদার্থের গাঠনিক ধর্মের একটা ম্যাথ করাইলাম। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আশা করি ভালো লাগবে, এবং আশা করি কোথাও কোনো জায়গায় মিস্টেক করি নাই আমি। আসসালামু আলাইকুম।